আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো শুরু করছি তুই শুধু আমার উন্মাদনা, পর্ব সংখ্যা 33। শার্লিন বলে উঠল, সেলিনা, তোর ছেলেটা কি বললো আমার মিষ্টি মারা গিয়েছে? মানে এসব কি? তুই তো আমাকে সবসময় বলতিস যে মিষ্টি খুব ভালো আছে, সবার সাথে মিশে গিয়েছে, নিশানকেও আস্তে আস্তে ভুলে যাচ্ছে। আমি যখন বলতাম আমার মিষ্টিকে ফোন দে, আমি কথা বলবো, তুই বলতিস ও কথা বলতে চায় না, ভালো আছে সেরকমই থাক। আর এখন এটা কি শুনছি? সেলিনার চোখ ঝাপসা হয়ে আসছে। এখনো চোখের সামনে ভেসে ওঠে বৃষ্টির সেই বীভৎস হত্যা। শার্লিন যে কয়বার তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছে, সেলিনা সবসময় সত্যটা চেপে গিয়েছে, কিন্তু এখন সে সত্যর মুখোমুখি। শার্লিন সেলিনার বাহু ছাকিয়ে বলল, কথা বলছিস না কেন? আমার মেয়ে কিভাবে মরলো? আমার মিষ্টি কোথায়? সে মরে গিয়েছে? কবে হলো এসব? আমি কিছু জিজ্ঞেস করছি সেলিনা, উত্তর দে। বলেই শার্লিন ফুপিয়ে উঠল। সেলিনার চোখ থেকেও পানি টুপ টুপ করে পড়ছে। দীর্ঘ নীরবতার পর সেলিনা মুখ খুলে বলল, শার্লিন, একটি প্রবাদ বাক্য শুনেছিস? এক পোষে কখনোই শীত যায় না, ঘুরে ফিরে আবারও সেই পৌষ মাস আসে। সেলিনার এই প্রবাদ বাক্য শুনে শার্লিন ভুরু কুঁচকে বলল, তুই কি বলতে চাচ্ছিস এখন? সেলিনা চোখের পানি নিয়ে মলিন হেসে বলে উঠল, তোরা চলে যা, সঠিক সময়ে সঠিক খবর পেয়ে যাবি। আমি ফোনে কন্ট্যাক্ট করব। হয়তো অসম্ভব কিছু করার পরে আমার বুকে ছুরির আঘাত পড়তে পারে, তবে মূল্য দিয়ে আঘাত হানবো। তোরা চলে যা। সেলিনার কথার মানে তারা কেউ বুঝতে পারল না। শার্লিন বলে উঠল, তুই কি বলতে চাচ্ছিস, একটু খুলে বলবি? সব কিছু খুলে বলতে নেই, কিছু কিছু কথা মনের গোপনে রাখতে হয়। তোরা বাড়ি ফিরে যা, আমি আছি, নিজের জীবনের বিনিময়ে যোগ্য মূল্য হাতে নেব। এখন যা। সেলিনার কথা শুনে তারা দুজন চলে গেল। সেলিনা চৌধুরী ম্যানশনের দিকে তাকালো। তার দৃষ্টি যেন কত কথা বলে দিচ্ছে। একটা দীর্ঘশ্বাস ছাড়লো, অতঃপর নিজ মনেই বলল, সময়ের অপেক্ষাতে দিন গুনছি আমি, হাতে এখনো 2টা মাস আছে। তোর জন্য আমি নিজের জীবন কোরবান করে দেব। বলে আর দাঁড়ালো না, বাড়ির ভেতরে ঢুকলো। আপাতত কেউ জানে না বিষয়টা। সেলিনাও চেপে গেল, কাউকে বসতে দিল না। নিশান সিমিকে টানতে টানতে রুমে নিয়ে আসলো। দরজা লক করে সিমিকে বেডে বসে হাঁটু মুড়ে বসলো সিমির সামনে। ভালোভাবে দেখতে লাগলো সিমির গাল। নিশান বাড়ির প্রতিটি কোণায় হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে সিমির প্রতি নজর রাখার জন্য। সে অফিসে ছিল, ল্যাপটপে ড্রয়িং রুমের সিন চলছিল। যখন দেখে শার্লিন সিমিকে থাপ্পড় মারছে, তখনই নিশানের মাথা একদম আগুন হয়ে যায়। রাগে দাঁত কিরমির করতে থাকে। দ্রুত সম্ভব বাইক চালিয়ে সিমির কাছে চলে আসে। এসে দেখতে থাকে সিমি ঠিক আছে কিনা। সিমি নিশানের এমন কাজ দেখে মিনমিন সুরে বলল, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। নিশান কিছু না বলে উঠে দাঁড়ালো। আলমারি থেকে সিমির জন্য একটা ঢিলা গাউন বের করে সিমির হাতে দিয়ে বলল, ওয়াশরুম থেকে একেবারে ফ্রেশ হয়ে আয়। সিমি কিছুই বলল না। গাউনটা নিয়ে ওয়াশরুমে গেল। সময় নিয়ে শাওয়ার শেষ করে বাইরে বের হয়ে আসতেই নিশান ওয়াশরুমে ঢুকে গেল। নিশান আর সিমি রেডি হয়ে বাড়ি থেকে বের হলো। সিমি প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি? নিশান গম্ভীর কণ্ঠে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, তোকে প্রশ্ন করার রাইট আমি দেইনি। সিমি মুখটা অন্ধকার করে রাখলো। মাঝে মাঝে এই বিদেশি কুত্তা যে কিভাবে রং পাল্টায় আল্লাহই ভালো জানে। নিশান সিমিকে নিয়ে বাড়ির বাইরে বেরোতেই তাজউদ্দিন ভুরু কুঁচকে বলল, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? একটু পরেই এঙ্গেজমেন্ট, তুমি কি থাকবে না নাকি? নিশানের নির্লিপ্ত জবাব, আমরা না থাকলে আর এঙ্গেজমেন্ট থেমে থাকবে না। এইসব প্যারা নেওয়ার সময় আমার নেই। বউকে নিয়ে প্রাইভেসি চাই, তাই চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। তাজউদ্দিন মনে মনে রাগান্বিত হলো। ঠোঁট কাটা ছেলে জন্ম দিয়েছে সে। ছি, কি ভাষা! সিমি নিজেও লজ্জায় মাথা নিচু করে নিল। সিমি আপাতত চুপ আছে। নিশানের গম্ভীর মুখ দেখে বোঝা যাচ্ছে না আসলে হয়েছেটা কি। নীরবতার মধ্যেই নিশান গম্ভীর কণ্ঠে বলে উঠল, খেয়েছিস তুই? মাথা নিচু রেখেই সিমি জবাব দিল, এখনো সময় হয়নি। নিশান আর কিছুই বলল না। তবে সিমির মাথায় হুট করে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, এই বিদেশি কুত্তা তাকে কবে থেকে চায়? এই প্রশ্নটা পেরাই তার মাথায় ঘোরে, কিন্তু জিজ্ঞেস করেনি। আজ কেন জানি জানতে ইচ্ছা করছে তার। তাই জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? নিশান গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল, বল।
সিমি একটা ঢোক গিলে বলল, আমাকে কবে থেকে চান আপনি? নিশান হুট করে গাড়ি ব্রেক করলো। সিমি ভয় পেল, কোনো খারাপ কিছু বলে ফেললো না তো সে? ভয়ে ভয়ে নিশানের দিকে তাকালো। নিশান চুপ করে মাথা নিচু করে আছে। আচমকা সিমির কোমরে খাজে হাত দিয়ে নিজের কোলে বসালো। সিমি কেঁপে উঠল। নিশান সিমির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে উঠল, তোকে আপন করে পাওয়ার তীব্রতা আমাকে গ্রাস করেছে অনেক বছর আগে। তীব্র নেশাক্তময় ভালোবাসার দহনে না পড়ে তোকে নিজের আসক্তি তৈরি করেছি, শুধু নিজের মালিকানায় আটকে রাখবো বলে। নিশানের গরম নিঃশ্বাসে সিমির সর্বাঙ্গ কেঁপে উঠছে, তবুও বলল, অনেক বছর আগে বলতে কত বছর? নিশান সিমির ঘাড়ে জোর একটা কামড় দিল। সিমি নিশানের জামা খামচে ধরলো দাঁতের দাঁত চেপে। নিশান সেই কামড়ানো জায়গাতে গভীর এক চুমো এঁকে দিল। এরপর সিমির মাথাটা সুন্দর করে নিজের বুকের উপর চেপে ধরে গাড়ি চালাতে চালাতে বলল, কিছু কথা তোর না জানাই উচিত। সিমি কিছু বলল না, চুপ রইল সে। অনুভব করছে নিশানের হার্টবিট অতি দ্রুত বিট করছে। কেন এমন হচ্ছে? তার কি কোনো কিছুতে ভয় কাজ করছে? কিন্তু কিসের ভয়? সিমি আর ভাবতে পারছে না, ওইভাবে পড়ে রইল নিশানের বুকে। দীর্ঘ 3 ঘন্টা ড্রাইভের পরে নিশানের গাড়ি থামলো শহরের থেকে কিছুটা দূরে, একটা নিরিবিলি রিসর্টের সামনে। সিমি নিশানের বুকেই ঘুমিয়ে আছে। নিশান গাড়ি পার্ক করলো, সিমির মুখটা নিজের মুখের সামনে আনলো। মুখে আসা ছোট ছোট চুলগুলো আলগোছে সরিয়ে দিল। কপালে চুম্বন দিয়ে আবারও বুকে সিমির মাথাটা শক্ত করে চেপে ধরল। আমি তোর প্রতি অনেক দুর্বল জান বাচ্চা। আজ তোকে যখন চড় মেরেছিল তখন মনে হচ্ছিল চড়টা যেন আমাকে মারা হয়েছে। আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তোকে আমি কখনো হারাতে চাই না নিজের জীবন থেকে, আর না হারাতে চাই আমার প্রিন্সেসকে। তোরা দুইজন আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বলেই নিশান গাড়ি থেকে নামলো। সিমিকে পাজা কোলে তুলে রিসর্টের ভেতরে ঢুকলো। লিফটে ঢুকে বাটন চাপলো 5 তলার। সেখানে রুম নেওয়া আছে নিশানের। লিফট 5 তলায় আসতেই নিশান বেরিয়ে আসলো। একটা হেল্পারকে দিয়ে রুমের দরজা খুলে নিল। নিশান সিমিকে কোলে নিয়ে ভেতরে ঢুকলো। সোজা বেডরুমে চলে গেল। সিমিকে বেডে শুইয়ে দিয়ে খাবারের জন্য কল করে দিল। নিশান দরজা লক করে লাইট অফ করে সিমির কাছে গেল। গায়ে থাকা শার্ট খুলে ফেলে সিমিকে জড়িয়ে ধরে টেনে আনলো বুকের মাঝে। সিমি বিড়াল ছানার মতো গুটিমে সুটিমে শুয়ে আছে। নিশান ধীরে ধীরে সিমির গলার কাছে মুখ আনলো। সেখানে কামড় দিল, ঘাড়ে কামড় দিল। সিমি ঘুমের ভেতরে উফ শব্দ উচ্চারণ করলো। নিশান এক পর্যায়ে সিমির কোমল ঠোঁট জোড়া নিজের দখল করে নিল। গভীর চুম্বনে লিপ্ত হলো। সিমির ঘুমের ঘোরে যেন মনে হচ্ছে তার দম আটকে আসছে, শ্বাস নিতে পারছে না, গা ঘেমে যাচ্ছে একদমই। হুট করে চোখ জোড়া খুলে গেল। নিশানকে দেখে তাকে দূরে ঠেলে দিয়ে উঠে বসলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নিশান উঠে বসে গম্ভীর কণ্ঠে বলল, খাবার আসছে, খাবি চল। সিমি বাঁকা চোখে নিশানের দিকে তাকালো। খাবারের কথা বলছে? এতক্ষণ কি করছিল? ডাকছিল তাকে? এইটা কেমন ডাকার নিয়ম? ভালোভাবে ডাকলে কি সে উঠতো না? আর একটু হলে তো মরেই যেত। তখন কি হতো? সিমির ভাবনার মধ্যে নিশান আবার বলে উঠল, কথা কানে যাচ্ছে না? তোকে উঠে আসতে বলছি। সিমি আর কিছু না ভেবে উঠে পড়লো। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলো। নিশান নিজের শার্ট পরিধান করে রুমের লাইট অন করলো। দরজা খুলে খাবারগুলো রিসিভ করে টি টেবিলে রাখলো। সিমি ফ্রেশ হয়ে সোফায় বসে পড়ে। নিশানও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে খেতে বসলো। নিজের হাতে সিমিকে খাইয়ে দিল, নিজেও খেলো। খাওয়া শেষ হতেই সিমি রুমের ব্যালকনিতে গেল। সেখানে যেতেই সিমির চোখ আটকে গেল প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে। নিশানও আসলো, পেছন থেকে সিমিকে জড়িয়ে ধরে প্রশ্ন করলো, আমরা কোথায় আছি এটা? ইস, কত সুন্দর জায়গা। নিশান স্লো ভয়েসে বলল, আপাতত তোকে নিয়ে নিরুদ্দেশ হয়েছি। সিমি নিশানের কথার অর্থ বুঝলো না, আর প্রশ্নও করলো না। প্রকৃতির সৌন্দর্য দেখতে লাগলো। বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। কি সুন্দর স্নিগ্ধ বাতাস। সময়টা মাগরিবের আজান দেবে দেবে। পাখিরা উড়ে যাচ্ছে দূরের মাঠে। সেখানে ফুল গাছের বাগান, বড় বড় গাছ, সাথে ছোট্ট খাল। ইস, কি অপরূপ সৌন্দর্য। সিমি আচমকা বায়না ধরল নিশানের কাছে, একটা গান গাইবেন? নিশান সোজাসুজি জবাব দিল, আমি গান পারি না। সিমি একই ভঙ্গিতে বলল, প্লিজ একটা গান না, বেবি শুনতে চাই গান।
নিশান ভুরু কুচকে বলল, দিন দিন তোর ডিমান্ড বেড়ে যাচ্ছে ইস্যু। সিমি মুচকি হেসে বলল, বেবি আমাকে বলে দিচ্ছে তাই আমি বাড়িয়ে দিচ্ছি, প্লিজ একটা গান। সিমির এত জোরাজোরিতে নিশান গানের 2-3 লাইন গেয়ে উঠল। নিশান থামতেই সিমি চোখ খুলল। নিশানের গভীর কণ্ঠের গান শুনতে ভালোই লাগছিল। বলে উঠল, খুব সুন্দর হয়েছে, প্রতিদিন একটা করে শোনাতে পারেন আমাকে আর বেবিকে। নিশান সিমিকে ছেড়ে দিল, আবারও গম্ভীর্যতা বজায় রেখে বলল, ফাজলামো বাদ দিয়ে রুমে আয়, ঠান্ডা পড়েছে বাহিরে, ঠান্ডা লাগবে তোর। সিমি কিছু না বলে রুমে প্রবেশ করলো। নিশান ব্যালকনির দরজা লাগিয়ে দিল। সিমিকে বেডে বসিয়ে নিজের ফোন তুলে দিল সিমির হাতে। তার কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বলল, আমি প্রচুর টায়ার্ড, তাই ঘুমাবো, ডিস্টার্ব করবি না। বোর হলে আমার ফোন দেখবি, তবুও নড়বি না। বলেই নিশান চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমাতে লাগলো। নিশান কথা বলায় তার গরম নিঃশ্বাস সিমির জামা ভেদ করে ওদরে উপচে পড়ছে, যার দরুন সে কেঁপে উঠল। তাতে নিশান আবারও মুখ খুলল, আমি একবার বলছি ইস্যু, ডোন্ট ডিস্টার্ব টু মি। সিমি স্থির হয়ে গেল। পুরো 5 মিনিট তবদা খেয়ে বসে রইল। শুনতে পেল নিশানের ভারী নিঃশ্বাসের শব্দ। হয়তো ঘুমিয়ে পড়েছে। সিমি নিজেকে রিল্যাক্স করলো। ফোনটা পাশে রেখে নিশানের মাথায় হাত বুলিয়ে দিল। নিশানের মুখের একপাশে তাকিয়ে থেকে বলে উঠল, ঘুমিয়ে আছে একদম শান্ত বিড়ালের মতো, আর ঘুম থেকে উঠলে হিংস্র চিতাবাঘের মতো। বলে নিজেই হাসলো। সিমি বেডে হেলান দিল। ফোনটা তুলে সোজা ইউটিউবে ঢুকলো। অনেকদিন সে কোরিয়ান ড্রামা দেখেনি, এখন এই সুযোগে দেখতে হবে বলে সাউন্ডটা একদম আস্তে দিল, যেন নিশানের কানে না পৌঁছায়। দেখা হয়ে গেলে ডিলিট করে দেবে, যাতে নিশান বুঝতে না পারে। রাত্রি আর অভির এঙ্গেজমেন্ট শেষ হতেই সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। শুধু দূরের 2-1 আত্মীয় রয়েছে। সিমরানকে আলাদা একটা রুমে থাকতে দেওয়া হয়েছে। রাতের খাবার খেয়ে যে যার রুমে অবস্থান করছে। সময়টা এখন রাত 10:02। জিহান বেডে বসে ফোনে স্ক্রল করছিল। সামিয়া রুমে ঢুকে সোজা ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আছড়িয়ে নিল। তার লজ্জা লাগছে জিহানের মুখোমুখি হতে, তাই এত বাহানা। সামিয়া চুল ঠিক করে আলমারি খুলে ভাঁজ করা কাপড়গুলো আবার ভাঁজ করতে লাগলো। জিহান ভুরু কুচকে দেখছে সামিয়া কি করছে। সামিয়া এবার সোফার বালিশটা ঠিকঠাক করলো, সেখানে পরিষ্কার করলো, টি টেবিল মুছলো। এরপর বেডের কাছে এসে বালিশে হাত দিতে গেলে জিহান বলে উঠল, এখন কি বেড পরিষ্কার করবেন ম্যাডাম? সামিয়া থতমত খেয়ে বলল, না তা করব কেন? না মানে সেই থেকেই তো দেখছি আপনি ভাঁজ করা কাপড় আবার ভাঁজ করছেন। সামিয়া চোখ খিচিয়ে বন্ধ করলো। জিহান ভুরু কুচকে বলল, বাই এনি চান্স তুমি কি লজ্জা পাচ্ছ? সামিয়া জিহানের দিকে তাকিয়ে মাথা এপাশ ওপাশ নাড়তে নাড়তে বলল, না না আমি লজ্জা পাবো কেন, একদমই না। তাহলে শুয়ে পড়ো। সামিয়া শুয়ে পড়লো। গায়ে ব্ল্যাঙ্কেট টেনে একপাশ কাত হয়ে শুয়ে রইল, চোখ খিচে বন্ধ করে। জিহান লাইট অফ করে দিল। নিজেও শুয়ে গেল সামিয়ার কাছে। সামিয়াকে টেনে হাতের উপর মাথাটা রেখে জড়িয়ে ধরে বলল, এত লজ্জা পাবেন না ম্যাডাম, আমি কন্ট্রোল হারা হতে পারি, চুপচাপ ঘুমান। আমরাই তো, সো এত লজ্জা এলাও না। জিহানের কথা শুনে সামিয়ার আরও বেশি লজ্জা লাগছে, কিছু বলতেও পারছে না, চুপচাপ ঘুমানোর চেষ্টা করলো শুধু। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। শহর জুড়ে আছে কুয়াশা, হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বয়ে বেড়াচ্ছে শহরের অলিতে গলিতে। সময়টা ভোর 6:02। গায়ে একটা লাল রঙের শাল জড়িয়ে চৌধুরী বাড়ির ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে সিমরান। দৃষ্টি তার কুয়াশায় ঘেরা শহরের রাস্তার অলির দিকে। মাঝে মাঝে কেঁপে উঠছে, তবুও নেমে যাচ্ছে না ছাদ থেকে। হয়তো কারোর অপেক্ষায় আছে। তার ওইভাবে থাকার মধ্যে কোনো পুরুষালী কণ্ঠ কানে গেল, সিমরান তুমি এখানে কি করছো? সিমরান পেছন ফিরে তাকালো। থমকে গেল তার দৃষ্টি। কতদিন দেখেনি সে এই পুরুষের মুখখানা। পরনে কালো ট্রাউজার আর সবুজ টি শার্ট, একটা কালো রঙের শাল জড়িয়ে আছে গায়ে। মুখে কোনো দাড়ির ছাপ নেই, সবেমাত্র ঘুম থেকে উঠে এসেছে। এখনও চোখে ঘুম ঘুম ভাব, কণ্ঠটাও কেমন যেন মাদকতা ছড়িয়ে দিচ্ছে। সিমরানকে চুপ থাকতে দেখে পুরুষটি আবার বলল, কিভাবে আসলে চৌধুরী বাড়িতে? সিমরান নিজের দৃষ্টি নত করলো, বলে উঠল, আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য, কথা বলার শক্তি দিয়েছে কাউকে কিছু বলার বা জিজ্ঞেস করার জন্য, হাঁটার জন্য পা দিয়েছে যাতে করে এই মুলুক থেকে ওই মুলুকে যেতে পারি, আর আপনাকে খুঁজে বের করার জন্য আমার আল্লাহর সহায় হয়েছে। সিমরানের কথা যেন পুরুষটির পছন্দ হলো না, তাই গম্ভীর কণ্ঠে বলল, ফাজলামো বাদ দাও, কেন খুঁজে বের করেছো আমাকে? সিমরান চোখ উঁচিয়ে বলল, ভালোবাসি তাই। কেন ভালোবাসো?
আমি রিজেক্ট করেছি তোমাকে, আমার কথা কানে যায়নি? পুরুষটির কথা শুনে সিমরান হাসলো, বলে উঠল, হাসালেন আমাকে? ভালোবাসি কেন? এসবের উত্তর একটাই, আমি জানি না। কারণ কারোর প্রতি মায়া, ভালোবাসা, ভালো লাগা সব কিছু মনের কারসাজি, এতে আমাদের কোনো হাত নেই। সেই মন আপনাকে ভালোবাসে। আল্লাহ যদি আমাকে অলৌকিক কোনো ক্ষমতা দিত, তবে আমি আমার বুক চিরে আপনাকে দেখাতাম কতটা ভালোবাসি আপনাকে। আর রিজেক্ট করেছেন বলে কি আমি হাল ছেড়ে দেব, মিস্টার তিহান শেখ? তিহান স্বাভাবিকভাবে বলল, দেখো মেয়ে, আমি সব সময় তোমাকে নিজের বোনের মতোই দেখেছি, এইসব আবেগ বাদ দাও। এসেছো, থাকো, রাত্রির বিয়ে খেয়ে চলে যাবে। বলে তিহান চলে যেতে নিলে সিমরান বলে উঠল, একটা সত্যি কথা বলেন তো, আপনি কি কাউকে ভালোবাসেন? তিহান ওইখানে দাঁড়িয়ে রইল। যদি বেঁচে থাকি তবে সেটা অন্য কেউ, আশা রাখি তুমি না, এখন নিচে যাও। বলে তিহান চলে যেতে নিলে সিমরান দীর্ঘশ্বাস ফেলে একটা বাক্য বলে উঠল, যেদিন আমি মরে যাব সেদিন আপনি আমার কদর বুঝবেন, কারণ মানুষ মরলেই তার কতটুকু কদর তা বোঝা যায়। সিমরানের কথাতে তিহানের পাঁজরা থেমে গেল। সিমরান এগিয়ে আসলো তিহানের সামনে। আপনি আমার উপর বেশি বিরক্ত হয়ে পড়েছেন, যার জন্য আমাকে সহ্য করতে পারেন না। ঠিক আছে, আমি সিমরান আহমেদ, আমার মৃত বাবা মায়ের কসম কেটে বলছি, এই আমিটা আপনার সামনে আসবে না। যদিও ভুলক্রমে এসে পড়ে পালিয়ে যাবে, আপনার চোখাচোখি কখনো হবে না। তবে একটা কথা, আমার মনকে আমি থামাতে পারবো না আপনাকে ভালোবাসতে। আমার মন আমার কথা শোনে না, সে নিজের মতো করে চলে। ভালো থাকবেন। বলেই সিমরান চলে গেল নিচেই তার বরাদ্দকৃত রুমটাতে। তিহানের কানে এখনও যেন বাজছে সিমরানের বলা একটা কথা, মরে গেলে কদর বুঝবেন। তিহান কিছু সময় ওইভাবে দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে গেল। ভালো লাগছে না তার কিছু, সব কিছু যেন এলোমেলো। মনে হচ্ছে পুরো দুনিয়া সোজা থেকে উল্টে গিয়েছে, কিন্তু কেন? সময় বহমান নদীর মতো চোখের পলকেই চলে যায়। দেখতে দেখতে 2টা মাস কেটে গেল। এই 2 মাসের মধ্যে সবার কম বেশি কিছু কিছু পরিবর্তন এসেছে। সিমির প্রেগনেন্সির এখন 4 মাস চলছে। নিশান অফিসের সব কাজ বাড়িতে করে, বেশি দরকার পড়লে ভিডিও কলে মিটিং করে। সব সময় সিমিকে চোখে চোখে রাখে। সিঁড়ি দিয়ে নামার সময় কোলে নিয়ে নামে। প্রতিদিন বিকেলে বাড়ির আশেপাশে ঘুরতে নিয়ে যায়, যেন সিমির মন ভালো থাকে। সিমির পেট একটু উঁচু হয়েছে, যার জন্য নিশান অনেকগুলো ঢিলাঢালা সুতির গ্রাউন্ড কিনে দিয়েছে। সেগুলো বাড়িতে পড়ে। সিমির মাঝেও অনেক পরিবর্তন এসেছে। বমি হয় না এখন, মাথাও ঘোরে না। তবে নানান তালবাহানা জুড়ে দেবে সব সময় এর জন্য, যেগুলো নিশান বিনা বাক্য ব্যয় করে মেনে নেয়। সামিয়া আর জিহানের সম্পর্ক আস্তে আস্তে গভীর হয়ে উঠেছে। ধরতে গেলে তাদের মধ্যে এক আত্মা 2 প্রাণ, এমন অবস্থা। রাত্রির বিয়ের ডেটও চলে এসেছে। আর 2-3 দিনের মধ্যে চৌধুরী বাড়ি সেজে উঠবে বিয়ের সাজে। আর যারা, সে সবাইকে দেখে আর আফসোস করতে থাকে। তবে মাঝে মধ্যে আয়ানের সাথে কথা হয় এই এমন যে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? তোমার ভাইয়াকে আমার নামে কিছু বলনি তো? এসব টুকটাক কথা তাদের মাঝে। আর সিমরান, সে এখনও আছে, রাত্রির বিয়ের পর চলে যাবে। চৌধুরী পরিবারের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। সবাই তাকে আপন করে আগলে নিয়েছে, কিন্তু তিহান সে নেয়নি। সিমরানও নিজের কথা রেখেছে। সেই দিনের পর থেকে তিহানের সামনে যায় না। ভুলভাবে চলে গেলেও দৃষ্টি নত রাখে, কথা বলার চেষ্টা করে না। তবে দূর থেকে দেখে ঠিকই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। মনে মনে একটা কথাই বাজে, এই অপেক্ষার প্রহর কি আর শেষ হবে না? মধ্যরাত এমন সময় সিমির ঘুম আচমকা ভেঙে গেল। সিমিকে এইভাবে উঠতে দেখে নিশান উঠে বসলো, গালে হাত দিয়ে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? সিমি নিশানের দিকে তাকিয়ে বলল, ক্ষুধা লেগেছে আমার। নিশান উঠে দাঁড়ালো, লাইট অন করে বলল, কি খাবি? সিমি ঠোঁট ফুলিয়ে বলল, ফুচকা। ফুচকার কথা শুনে নিশানের ভুরু জোড়া কুঁচকে গেল। বলে উঠল, এত রাতে ফুচকা কই পাবো? কেন, আপনি বানিয়ে দেন, তাই খাবো। আমি ফুচকা বানাতে পারি না। সিমি এবার পেটে হাত দিয়ে নেকা কান্নার সুর নিয়ে বলল, বেবি কান্না করো না, তোমার বাবা ভীষণ পচা, আমাদের খাবার দেয় না। নিশান ধমকে উঠল, ইডিয়েট, এসব কি বলছিস? সিমি জেদ ধরে বলল, ফুচকা বানিয়ে দেন, তাহলে আর কিছু বলবো না। নিশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বস, আমি বানিয়ে আনছি। সিমি আবারও জেদ ধরল, আমি যাব। কোথায়? কিচেনে, আপনার সাথে। অসম্ভব, তুই এইখানে বসে থাক, আমি ফুচকা বানিয়ে আনছি। গরম গরম না খেলে মজা লাগে না। সিমির পরপর কথাতে নিশান না চাইতেও রাজি হয়। তাই সিমিকে কোলে তুলে নিয়ে নিজের ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিচেনের কাছে নামিয়ে সিমির জন্য একটা চেয়ার আনলো, সিমিকে বসতে দিল।
নিশান কিচেন রুমে থাকা থাকগুলো থেকে খুঁজে বের করলো ফুচকার বয়াম, সাথে আলু, পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনো লঙ্কা। নিজের ফোন বের করে ইউটিউব অন করলো। সেই জায়গায় সার্চ অপশনে গিয়ে ফুচকা বানানোর রেসিপি খুঁজলো। একটা বের করে সামনে রাখলো। সিমির চোখ ছোট ছোট করে বলল, ইউটিউবের সাহায্য নিতে হচ্ছে আপনাকেও? বাহ বাহ। নিশান রেসিপি দেখতে দেখতে বলল, শুধু নাম শুনেছি, আর ফুচকা কেমন দেখতে হয় এটা দেখেছি, তবে বানাতে দেখিনি কোনোদিন, আর না কোনোদিন খেয়েছি, তাই সাহায্য নিচ্ছি। আমি বানাতে পারি, সাহায্য করি? নিশান ধমক দিয়ে বলল, একদম না, চুপচাপ ওখানে বসে থাক। সিমি মুখটা পাংশুটে করে বলল, একটা চকলেট দেবেন? নিশান ফ্রিজ থেকে একটা চকলেট বের করে সিমির হাতে দিল। সিমি সেইটা খুলে খেতে শুরু করলো। নিশান আলু সেদ্ধ করতে দিল। ছোট্ট স্টিলের কড়াই তেল গরম করে 5-6টা ফুচকা ছেড়ে দিল। সিমি শুধু দেখে যাচ্ছে। নিশান একবার ফোন আর একবার তার দিকে তাকাচ্ছে। এইভাবে প্রায় 15টা ফুচকা ভাজলো। এরপর শুকনো ঝাল ভাজলো, ধনিয়া পাতা, পেঁয়াজ এইগুলো ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিল। আলু সেদ্ধ হতেই আলুগুলো পেঁয়াজ, শুকনো লঙ্কা, কিছু ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিল। এর মধ্যে সিমি বলে উঠল, বাহ বাহ, খুব সুন্দর, এইবার টক পানিটা বানিয়ে দেন, তাহলে ফুচকা তৈরি হয়ে যাবে। নিশান তেঁতুল বের করলো, সাথে একটা মগ, সেখানে পানি দিয়ে তেঁতুলগুলো গুলিয়ে নিল। সিমি এখনো চকলেট খাচ্ছে। নিশান আসতেই সিমি মিনমিন সুরে চকলেটটা নিশানের দিকে এগিয়ে দিয়ে বলল, একটু খেয়ে দেখুন, কি সুন্দর খেতে। নিশান সিমির দিকে তাকালো। সিমির ঠোঁটে সব চকলেট লেগে আছে, যা দেখে নিশান বাঁকা হাসি দিয়ে বলল, আমি এই চকলেট খাবো না। তাহলে কোন চকলেট খাবেন? নিশান সিমির কাছে আসলো। সিমির কোমরের কাছে হাত দিয়ে টেনে তুললো। সিমির মুখের কাছাকাছি এসে বলল, এইটা আমার ব্যক্তিগত ব্যাপার, তবে এত সময় ধরে কাজ করার পারিশ্রমিক নিয়ে নিলাম। বলেই নিজের শুষ্ক অধৈর্যটা ডুবিয়ে দিল সিমির চকলেটে মাখা অধরে। সিমির চোখ জোড়া বড় বড় হয়ে গেল। নিশান 1 মিনিট পরে সিমিকে ছেড়ে দিয়ে সিমির জামায় নিজের ঠোঁট মুছে বলল, এইটা আমার ব্যক্তিগত জিনিস, তাই কোনো সাউন্ড চাচ্ছি না, চুপচাপ খেয়ে নে। সিমির লজ্জা লাগছে। সে আবারও চেয়ারে বসলো, মুখ বুজে খেতে লাগলো। ভালো লাগছে। সিমিকে কিছু বলতে না দেখে নিশান ভুরু কুচকে বলল, কথা বলছিস না কেন? খাওয়া যাচ্ছে না? সিমি মাথা তুলে বলল, আপনি বললেন তো কোনো সাউন্ড করা যাবে না। এত বাধ্য কবে থেকে হলি তুই? আমি সবসময় বাধ্য হয়েছিলাম, শুধু আপনি খেয়াল করেননি। নিশান আর কিছু বলল না। সিমি চুপচাপ খেতে লাগলো। একটা ফুচকা নিশানের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি এটা খেয়ে দেখেন। নিশানের সরল জবাব, আমি ফুচকা খাই না। সিমিও আর কিছু বলল না, সম্পূর্ণ শেষ করলো। নিশান পানি দিল, সিমি সেটা খেলো। খাওয়া শেষ হতেই নিশান সিমিকে কোলে তুলে নিল। আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিমি নিশানের গলা জড়িয়ে ধরে বলে উঠল, সত্যি কথা বলতে জীবনের প্রথম ফুচকা বানিয়েছেন, অসাধারণ হয়েছে, খুব ভালো খেতে লাগলো। নিশান কিছু বলল না। সিমিকে বেডে শুয়ে দিয়ে লাইট অফ করে এসে বলল, কাল থেকে বাড়ির ডেকোরেশনের কাজ চলবে, পরশুদিন বিয়ে, তবে আমি যেন তোকে বাইরে বেরোতে না দেখি। সিমি অবাক হয়ে বলল, তাহলে আমি কি বিয়ে দেখব না? নিশান বেডে এসে বলল, আমার সাথে দেখবি। দেখাবেন তো, নাকি আগের বারের মতো নিয়ে চলে যাবেন? নিশান শুয়ে পড়ল। সিমিকে নিজের বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে শুধালো, এত কথা বলে না, চুপচাপ ঘুমা। সিমি আর কিছু বলল না। ঘুমের দেশে হারিয়ে যেতে লাগলো। রাতের আধার কেটে সূর্যের আগমন ঘটল। চৌধুরী বাড়ি আবারও সেজে উঠল বিয়ের সাজে। সকাল হতে সবকিছু ডেকোরেশনের কাজ চলতে লাগলো। ভাইয়েরা মিলে আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে গিয়েছে। রুবেল রান্নার জন্য লোক ঠিক করেছে। বাড়ির গিন্নিরা সবাই মিলে বাড়ির ছোটোখাটো কাজ করতে লাগলো। বিকেলে সবাই শপিং করতে যাবে। রাতে মেহেদি অনুষ্ঠান। কালকে সকালে হলুদ রাত, সন্ধ্যা বিয়ে। সবাই কাজে ব্যস্ত। সিমরান ছাদে স্টেজের কাছে ছিল। সেই সময় তিহান আসলো, বলে উঠল, পরশুদিন বাড়ি যাবে নিশ্চয়ই? সিমরান তিহানের দিকে না ফিরেই বলল, ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি বাড়ি ফিরে যাব। তিহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুলে গেছে তো আমাকে? বলার মতো কি কিছু ছিল যে ভুলে যাব? কথা রেখেছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে এই 2 দিন সেই অনুযায়ী চলে বিদায় নিয়ে নেব। বলেই সিমরান চলে গেল। তিহান তাকালো সিমরানের যাওয়ার পানে। কেন জানি তার ভালো লাগে না। সিমরান তার কাছে এসেও তার দিকে চোখ তুলে তাকায় না। এই সব যেন তাকে পীড়া দেয়। তবে কেন দেয় পীড়া বুঝতে পারে না। আর না দাঁড়িয়ে কাজে মনোযোগ দিল। দেখতে দেখতে ধরণীতে সন্ধ্যা নেমে আসলো। চৌধুরী বাড়ি লাইটিংয়ে ভরে আছে। মানুষ আসছে, একটু পরে মেহেদি অনুষ্ঠান হবে। গিন্নিরা সবাই মিলে সবার জন্য ড্রেস কিনে এনেছে। সবাই এখন রেডি হতে প্রস্তুত। যেহেতু
যেহেতু মেহেদি অনুষ্ঠান, তাই মেয়েরা মেরুন রঙের লেহেঙ্গা আর ছেলেরা মেরুন রঙের পাঞ্জাবি পরবে। রাত্রিকে নিয়ে নিচে নামলো সিমরান আর যারা। রাত্রি সহ বাড়ির সবাই মেরুন রঙের লেহেঙ্গা পরেছে, গর্জিয়াস মেকআপ সবার মুখে। আত্মীয় স্বজন প্রায় সবাই এসে পড়েছে। অনুষ্ঠানও শুরু হয়ে গেল, গান বাজনা চলতে লাগলো। রাত্রিকে মেহেদি ডিজাইনাররা সাজিয়ে দিচ্ছে। এমন সময় সামিয়া আর জিহান নেমে আসলো সিঁড়ি বেয়ে। সুন্দর মানিয়েছে তাদের একসাথে। কিছু অল্প বয়সী মেয়েরা যেন জিহানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। জিহান গম্ভীর মুখ করে সামিয়ার সাথে নেমে নিচে একপাশে দাঁড়ালো। সামিয়া রাত্রির কাছে যেতে চাইলে জিহান তার হাত ধরল। সামিয়া ভুরু কুচকে বলল, কি হাত ধরছেন কেন? জিহান গম্ভীর মুখে বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো তুমি। ওইখানে অনেক ছেলে আছে, আমি চাই না কারোর বাজে নজরে তুমি আটকাও। সামিয়া মুখটা গোমড়া করে দাঁড়িয়ে রইল জিহানের পাশে। গানের তালে তালে বাচ্চারা নাচতে লাগলো। সবাই উপস্থিত, কিন্তু নিশান আর সিমির কোনো খোঁজ নেই। তাজউদ্দিন এসে জিহানের পাশে বলল, নিশান আর সিমি কোথায় রে? রুমে আছে মনে হয়। তাজউদ্দিন আর কিছুই বললেন না। অতিথি আপ্যায়ন করতে লাগলেন। সব ভাই মিলে কাজে ব্যস্ত। দূরের আত্মীয়দের থাকার ব্যবস্থা করছে। কাছের আত্মীয় এখন বাড়িতেই চলে যাবে। গিন্নিরা রান্নার দিকটা দেখছে, ফাঁকে ফাঁকে মেয়েদের দেখে যাচ্ছে। তিহানও পাঞ্জাবি পরেছে, একপাশে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি দূরে খিলখিল করে হাসতে থাকা সিমরানের দিকে। নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু কেন সে জানে না, তবে ভালোই লাগছে তাকিয়ে থাকতে। অনুষ্ঠানে সবার শেষে উপস্থিত হলো নিশান সিমি। সিমিকে ধীরে ধীরে হাত ধরে নামাচ্ছে নিশান। সিমিও কিছু না বলে নেমে আসলো। নিশান সিমিকে নিয়ে সোফার কাছে গিয়ে বসালো। সিমি একটা ঢিলা ঢালা মেরুন রঙের গাউন পরে আছে, চুলগুলো খোপা করে মাথায় কাপড় টানা, মুখে কোনোরূপ প্রসাধনী নেই। নিশান আজকে পাঞ্জাবি পরেছে, ফর্সা গায়ে মেরুন রঙের পাঞ্জাবিতে তাকে দারুণ মানিয়েছে। নিশানের চুলগুলো জেল দিয়ে সেট আপ করা, উজ্জ্বল মুখ। এক কথায় মেরুন রঙের পাঞ্জাবিতে নিশানকে চোখ ধাঁধানো সুন্দর দেখাচ্ছে। অনেকেই চোখ দিয়ে গিলে খাচ্ছে, যা সিমির চোখ এড়ালো না। নিশান নিজের মতো ফোনে স্ক্রল করছে। সিমি দাঁতে দাঁত চেপে নিশানকে বলল, আপনাকে কিভাবে গিলে খাচ্ছে দেখেন। নিশান ফোনে স্ক্রল করতে করতে বলল, আমি তো আর খাচ্ছি না। সিমির ভুরু কুচকে যায়। নিশানের দিকে তাকিয়ে বলল, এটা কেমন উত্তর? নিশান কথা কাটিয়ে বলল, কিছু খাবি তুই? সিমি উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। সেখানে উপস্থিত হলো সিমরান আর যারা। সিমরান একটু কেশে নিশানকে বলল, ভাইয়া সিমিকে নিয়ে যাই। নিশান চোখ না উঁচিয়ে বলে দিল, অসম্ভব, ও প্রেগনেন্ট। বেবি সহ বেবির মাম্মা আমার হেফাজতেই বন্দি থাকবে, তোরা যা। সিমি কাঁদো কাঁদো মুখ করে ওদের দিকে তাকালো। যারা সিমিকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, আমার ভাবি যান, কষ্ট পেও না, সয়ে যাও, এর থেকে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি সিঙ্গেল থেকে। সিমি কিছু বলবে তার আগে সিমরান আর যারা সেই জায়গা ত্যাগ করলো। জিহান সামিয়াকে নিয়ে নিশানদের কাছে আসলো। নিশানকে একটু উঠে আসতে বলতেই নিশান বলল, যা বলার এখানেই বল, ইস্যুকে রেখে আমি কোথাও যাব না। জিহান বলল, ভাই বেশি না, মাত্র 1 মিনিট। সামিয়া বোধচুক ততক্ষণে। নিশান সিমিকে বলল, খবরদার এই জায়গা ছেড়ে ওঠার চেষ্টা যেন করতে না দেখি, আমি আসছি। বলি নিশান উঠে সাইডে গেল। সামিয়া এসে বসলো সিমির পাশে। সিমি কাঁদো কাঁদো সুরে সামিয়াকে বলল, সামুরে, জীবনটা তেনা তেনা হয়ে গেল। ওরা আনন্দ করছে আর আমি স্বামীর আঁচলে বাঁধা। সামিয়াও একই সুরে বলল, আমিও সেই ঘাটের মাঝি, ওই ঘাটাস আমাকে ওখানে যেতে দেয় না। ইস কি কষ্ট। সেম টু ইউ বইনা, হেব্বি কষ্ট। নিশান আর জিহান সাইডে আসতে জিহান বলল, তোর কথা মতো নীলের সব কিছু ইনফরমেশন বের করে আনলাম। কালকে বিকেলে বাংলাদেশে আসছে মিটিং অ্যাটেন্ড করতে। ওর বেশিরভাগ মিটিং পড়ে ইতালি, কানাডা, ফ্রান্স আর বাংলাদেশে। নিশান শান্ত ভঙ্গিতে বলল, ব্যাক করবে কবে? কাল আসবে আর ব্যাক করবে পরশুদিন রাতের ফ্লাইটে। ডান, ওর সাথে পরশুদিন দেখা করতে যাব। তারপর আর তাদের মাঝে কোনো কথা হলো না। নিশান গিয়ে সিমির পাশে বসলো। সামিয়াকে নিয়ে জিহান আরেক পাশে দাঁড়ালো। যারা, সিমরান, রাত্রি সবাই নাচতে লাগলো। যা দেখে সিমি অসহায় কণ্ঠে বলে উঠল, ইস কত সুন্দরভাবে নাচ করছে, আমিও নাচ করব, প্লিজ যেতে দিন। নিশান রাগে চোখে সিমির পানে তাকিয়ে বলল, তুই কি ভুলে গিয়েছিস তুই প্রেগনেন্ট? আর কত বড় সাহস তোর, এত ছেলের সামনে নাচতে চাস, তাও আবার আমার কাছে পারমিশন নিস? সিমি ঠোঁট ফুলিয়ে বলল, আমার নাচতে ইচ্ছা করছে, প্লিজ নাচতে দেন না। ইস, যদি নাচতে না দেন এত সুন্দর আয়োজন করার কি দরকার ছিল?
সিমির কথা শুনে নিশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চল আমার সাথে বদ্ধ রুমে, আমার সাথে নাচ করবি তুই। সিমি অবাক কণ্ঠে বলল, আপনি নাচতে পারেন? নিশান সিমির দিকে ঝুঁকে স্লো ভয়েসে বলল, আমার বেবির মাম্মামের জন্য আমি তানভীর চৌধুরী নিশান সব কিছু করতে পারি, নাচ তো সামান্য বিষয়। বলেই নিশান সিমির হাত ধরে উপরে উঠে গেল। সিমিও কিছু বলল না। নিশান সিমিকে রুমে নিয়ে গিয়ে লক করলো রুম। ভেসে আসছে সুন্দর রোমান্টিক গানের লাইন। নিশান সিমির কাছে গেল, সিমির হাত ধরে তাকে নিয়ে আসলো। সিমি অবাক হয়ে নিশানের পানে তাকিয়ে নিশান সিমির একটা বাম হাত নিজের হাতের খাঁজে রাখলো। সিমির ডান হাত নিজের বাম হাতে রেখে আঙুলগুলোর মধ্যে নিল। নিশান নিজের ডান হাত সিমির কোমরে রাখলো। সিমির চোখের দিকে তাকিয়ে গানের রিলিক্সের সাথে নিশানও গানের সাথে সাথে তাল মিলিয়ে গিয়ে উঠল। নিশানের গরম নিঃশ্বাসে সিমি কেঁপে উঠল। নিশান সিমিকে নিজের দিকে ঘোরালো। সিমির দুই হাত নিজের ঘাড়ে রাখলো। কোমরে হাত দিয়ে এপাশ ওপাশ ঘুরতে লাগলো। দুজনের দৃষ্টি দুজনের চোখে। গান বেজে যাচ্ছে নিজের মতো, আর তারা দুজন একে অপরের চোখে ডুবে যাচ্ছে। সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, যেন চোখের অতল সমুদ্রের ভেতরে লুকিয়ে আছে না বলা কথাগুলো। এভাবে কিছু সময় পরে সিমি দৃষ্টি নত করলো। নিশান গান বন্ধ করে দিল। সিমির লজ্জা লাগছে, কতক্ষণ সে নিশানের চোখের দিকে তাকিয়েছিল। ইস, কি লজ্জা, কি লজ্জা। নিশান সিমের কাছে আসলো, সোজাভাবে প্রশ্ন করলো, তোর কি কোনো জায়গায় ব্যথা লাগছে? সিমি দুই পাশে মাথা নেড়ে বলল, না আমি ঠিক আছি। বসে থাক, আমি খাবার আনছি। এই বলেই নিশান নিচে নামলো। একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে উপরে আসলো। সিমিকে নিজের হাতে খাইয়ে দিল। সিমি মিনমিনে সুরে প্রশ্ন করলো, আপনি এত সুন্দর নাচ শিখলেন কিভাবে? নিশান সহজ সরলভাবে জবাব দিল, আমি আগেই বলেছি তোর জন্য আমি সব কিছু পারি, নাচ সামান্য বিষয়। যারা প্রশিক্ষণ নেয় তারাও তো মনে হয় এভাবে নাচতে পারে না, তাতে তোর কি? তাহলে আপনি কিভাবে পারলেন? আমি একটা শব্দ রিপিট করি না বারবার, এসো। চুপচাপ খেয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। সিমি আর কিছু বলল না। সম্পূর্ণ খাবার শেষ করে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। ঢিলা ঢালা একটা জামার পরে বের হয়ে আসলো। সোজা বেডে এসে ঘুমিয়ে পড়লো। রাত 9:04। আত্মীয় স্বজন কম বেশি চলে গিয়েছে, দূরের আত্মীয়রা আছে। অনুষ্ঠান শেষ হয়েছে অনেক আগেই। খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে সবাই। নিশানের রুমেও নিশানের জন্য খাবার পাঠানো হয়েছে। সিমি ঘুমিয়েছে বেশ কিছুক্ষণ হচ্ছে। নিশান সোফায় বসে নিজের সম্পূর্ণ খাবার খেয়ে আবারও বেডে গেল। সে সিমিকে সোজা রেখে তার পেটের উপর থেকে জামাটা হালকা একটু তুলল। সিমির পেট খানিকটা বড় হয়েছে। নিশান হাত দিল পেটে, কেমন একটা অনুভূতি হলো। নিজের কান নিয়ে গেল সিমির পেটে, বুঝতে পারলো তার বেবির নড়াচড়া, ছোট্ট প্রাণ কিভাবে নড়ছে পেটের ভেতর। নিশানের খুব ভালো লাগলো, এত ভালো যে চোখের কিনারায় নোনা জল গড়িয়ে পড়লো। নিশান ওইভাবে থেকে ফিসফিস করলো, আমার প্রিন্সেস তুমি কেমন আছো? তোমার পাপ্পা তোমাকে আদর করতে আসছে। মাম্মা কিন্তু ঘুমাচ্ছে, জ্বালাতন করবে না, চুপ করে থাকো, বুঝছো? বেবি তো শুনতেও পাবে না, কথাও বলতে পারবে না। এটা জেনেও নিশান তার অস্তিত্বের নড়াচড়া অনুভব করে ফিসফিস করে কথা বলে শান্তি পাচ্ছে। নিশান সিমির পেটে একটা চুমু দিয়ে আবারও ফিসফিস করলো, তুমি চুপচাপ থাকবে, ঠিক আছে প্রিন্সেস? মাম্মাকে কষ্ট দেবে না একদম। তুমি তাড়াতাড়ি বড় হয়ে আমাদের মাঝে চলে আসো। তোমার পাপা তোমাকে অনেক আদর করবে প্রিন্সেস। তুমি জানো তোমার ছোট্ট প্রাণ অনুভব করে আমার কত ভালো লাগছে, যেন বুকের ভেতরে চাপা পাথর সরে ফুলের বাগান তৈরি হয়েছে। বেশি নড়াচড়া করো না, মামা ঘুমাচ্ছে তো, তুমিও ঘুমাও। পাপা আছে তোমাকে রক্ষা করার জন্য, মাই প্রিন্সেস। বলে সিমির উদরে ঠোঁট ছুঁয়ে দিল। সিমির জামা নিচে নামিয়ে তার পাশেই ঘুমাতে গেল। সূর্যের তেজ ছড়িয়ে পড়ল শহর জুড়ে। সবাই নিজেদের কাজে হেঁটে চলেছে। সময়টা গিয়ে ঠেকেছে সকাল 8টা-9টার ঘরে। চৌধুরী ভিলা সেজে উঠেছে নতুন রূপে। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আবারও, হলুদ অনুষ্ঠান। একটু পরেই বরপক্ষের লোকেরা এসে হলুদ আর কনের বেনারসি সহ যাবতীয় জিনিস দিয়ে আসবে। হই হুল্লোড়ে মেতে আছে গোটা চৌধুরী বাড়ি। নাচ গান করছে ছোট বড় সকলেই। সিমি একপাশে বসে আছে, তাও নিশান তার সাথে আছে। একটু আগেই সেলিনা এসে তাদের নাস্তা দিয়ে গেল, যা নিশান সুন্দর করে খাইয়ে দিল। সামিয়াকেও আটকে রেখেছে জিহান, নিজের পাশে চুপ করে বসিয়ে রেখেছে। শুধু সিমরান আর যারা দুজনই মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। রাত্রির বিয়ে, তাই সে শুধু বসে বসে দেখছে। এর মধ্যে বরপক্ষের লোকেরা চলে আসলো, সাথে আয়ানও এসেছে, তাদের কিছু কাজিন আর বন্ধু বান্ধবীরা। আয়ান তার সাথে কিছু কাজিন ছাদে উঠতে দেখেই
নিশান আর জিহান নিজেদের বউয়ের কাছে আছে দেখে দ্রুত দৃষ্টি নত করলো, আর তার কাজিন ভাইদের বলল ভুলেও যেন ওই দুটি গুহার দিকে না তাকায়, তাকালেই তাদের চোখ হারাতে হবে। বলেই আয়ান রাত্রির কাছে গেল, ফিসফিস করে বলল, ভাবি সাবধানে, আজকের রাত কিন্তু স্পেশাল একটা রাত। রাত্রি কিছু বলবে এর মধ্যেই সেখানে যারা আর সিমরান উপস্থিত হয়ে যারা বলল, এই যে মিস্টার আয়না, উপস সরি আয়ান, আমাদের বোন এখনো আপনাদের ভাবি হয়নি, তাই পার্সোনাল কথা বলতে দেব না। আয়ান ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, মিস যারা হলুদ নিয়ে এসেছে যেহেতু, তার মানে ভাবি আমাদের পার্মানেন্টলি হয়ে গিয়েছে, সাথে আপনি আমার বেআইন সাহেবা। যারা মুচকি হেসে জবাব দিল, আয় হাই কি বলেন বিআই সাহেব, ভেবে দেখেন এক্সিডেন্টালি আমাদের বোন অন্য একজনের লগে পালাই গেল, তখন কি বেআইন থাকবো আমি? যারার কথা শুনে রাত্রে ধমক দিয়ে বলল, কুত্তি কিসব বলিস তুই, বেয়াদব, আমি কোথায় যাব? আয়ান মুচকি হাসলো, যারার পাশ কাটিয়ে যাওয়ার সময় স্লো ভয়েসে বলল, বিয়ান সাহেবা আই লাইক ইউ। বলেই আয়ান চলে গেল। যারা সেদিকে তাকিয়ে মুখ ভেঙালো। সিমরান যারাকে ধাক্কা মেরে বলল, কি রে পাখি, কি ইটিস পিটিস চলছে? যারা সিমরানের দিকে পাকা চোখে তাকিয়ে বলল, বালের ইটিস পিটিস চলছে, শালি মুরগির রান চল। সিমরান যারার মাথায় টোকা মেরে বলল, মুই সিমরান নট মুরগির রান। রাত 8টা বাজে, চৌধুরী বাড়ি নিস্তব্ধ হয়ে আছে, গানের রেশ আর নেই, নিশ্চুপ। একটু আগে রাত্রিকে নিয়ে চলে যাওয়া হয়েছে। রাত্রির সাথে সিমরান গিয়েছে, আত্মীয়রাও চলে গিয়েছে, দু একজন আছে তারা সকালে যাবে। সবার মন খারাপ, মেহেরিমা কান্না করার মাথা যন্ত্রণা করছে, তাই রুমে বিশ্রাম নিলেন। কম বেশি সকলে রাতের খাবার খেয়ে রুমে ঢুকলো। জিহান ল্যাপটপে কাজ করছিল, এমন সময় সামিয়া এসে দরজা লাগিয়ে বলল, আমার ননদিনী তাও আমাকে ছেড়ে চলে গেল, কি কষ্ট। জিহান কাজ করতে করতে বলল, চলে আসবে কাল পরশু। সামিয়া জিহানের পাশে এসে বসে ভুরু কুচকে প্রশ্ন করলো, আচ্ছা রাত যে এত কান্না করলো, আপনার বুক কি একটুও কাঁপেনি? জিহান ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে সামিয়ার দিকে তাকিয়ে বলল, ও একদিনের কান্না করেছে, আজীবন খুশি থাকবে বলেই, তাই আমার বুক কাঁপেনি। তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে ম্যাডাম। সামিয়া ভুরু নাচিয়ে বলল, কি প্রশ্ন? তোমারও তো বিয়ে হলো, কিন্তু কান্না করলে না কেন? জিহানের প্রশ্ন শুনে সামিয়া ভেবাচাকা খেয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে বেডে গিয়ে একটা বালিশ জিহানের দিকে ছুঁড়ে মেরে বলল, বিয়ে করে তো এই বাড়িতেই এনেছো, তাহলে কান্না করবো কোন দুঃখে? আজগুবি প্রশ্ন করার জন্য আজ রাতে ওই সোফাতেই ঘুমাবেন। বলে সামিয়া শুয়ে পড়লো লাইট অফ করে। জিহান দ্রুত উঠে সামিয়ার কাছে আসলো, বেডে শুয়ে সামিয়াকে জড়িয়ে ধরে বলল, এত রাগ করা ভালো না মিস, ভুল হয়ে গিয়েছে। সামিয়া জিহানের দিকে থেকে নিজেকে ছাড়িয়ে বলল, সরেন আপনি, ঘুমাতে দেন। বউ ভুল হয়ে গিয়েছে, সরি। রাতে একা ঘুমাতে পারবো না, ইঁদুর এসে ডিস্টার্ব করবে। বিয়ের আগে তো একাই ঘুমাতেন। আরে বিয়ের আগের কথা আর এখন কি এক হলো নাকি? ঘুমাও ঘুমাও, চুপচাপ ঘুমাও। ইস্যু, কালকে আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, আমাকে যেতে হবে, এই জন্য তোকে একা থাকতে হবে। বেশি না, মাত্র 2 ঘন্টা, পারবি তো? সিমি নিজের চুল আঁচড়িয়ে উঠে বলল, ইনশাল্লাহ পারবো। তবে কি কাজ আছে আপনার? নিশান ল্যাপটপ গুছিয়ে রেখে সিমির কাছে এসে সিমির মুখে থাকা চুলগুলো গুজে দিয়ে বলল, ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, অ্যাটেন্ড করতে হবে যে করেই হোক। ভয় পাবি না, আমি আছি তোর সাথে সব সময়ের জন্য। নিজে কিন্তু একদম নামবি না, শুধু আমার রুমে থাকবি। আর যদি যারার সাথে কথা বলা লাগে ওকে ডাকিস, বেশি হাঁটাহাঁটি করবি না, ঠিক আছে? সিমি মাথা নাড়ল। নিশান সিমিকে বেডে শুয়ে দিল, লাইট অফ করে নিজেও সিমির পাশে শুয়ে তাকে আগলিয়ে নিয়ে বলল, ঘুমিয়ে পড়, আমি আছি তোর সাথে সব সময়, সব জায়গায়। সিমি মিষ্টি একটা হাসি দিয়ে নিশানকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। তিমিরে ঢাকা আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। পাখিরা কিচিরমিচির শব্দ তুলে এদিক ওদিক উড়ে যেতে লাগলো। ব্যস্ত শহরের মানুষগুলো ব্যস্ত হয়ে পড়ল। সময়টা এখন সকাল 9:10। চৌধুরী বাড়ির সকালের নাস্তা শেষ। জিহান বাড়ির বাইরে নিশানের জন্য অপেক্ষা করছে। নিশানকে কল দিতে সে রিসিভ করলো না, কেটে দিল। নিশান সিমের কপালে একটা গভীর চুম্বন এঁকে বলল, 2 ঘন্টার জন্য তোকে চোখে হারাচ্ছি, নিজেকে সাবধানে রাখিস, আমি দ্রুত চলে আসব। সিমি মাথা নাড়ল। নিশান রুম থেকে বের হয়ে গেল। সামনে যারাকে দেখতে পেয়ে বলল, ইস্যুর দিকে খেয়াল রাখিস, আমি 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি। যারা কনফিডেন্সের সাথে বলল, আমি আছি তো ভাইয়া, সিমির কিচ্ছু হবে না, তুমি যাও নিশ্চিন্তে। নিশান মাথা নাড়ল। গম্ভীর মুখে বাড়ি থেকে বের হয়ে যেতে জিহান বলে উঠল,
নীলকে এনে রেখেছি 1 ঘন্টা মতো। নিশান কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। জিহানও উঠে বসলো গাড়িতে। নিশান 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছে কথাটা সেলিনার কানে যেতেই সে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ফোনে কারোর নাম্বার খুঁজে কল লাগালো। 2-3 রিং হতে রিসিভ করলো। সেলিনা বলে উঠল, নিশান বাইরে গেছে শার্লিন। শার্লিন খুশিতে গদগদ হয়ে পড়ল। আলহামদুলিল্লাহ, শুভ কাজটা এবার সেরেই ফেলো। কাজ হয়ে গেলে জানিয়ে দিস, শান্তিতে দুটো গিলতে পারবো। সেলিনা বলে উঠল, আমি যাই, হাতে অল্প সময়। বলেই সেলিনা কল কেটে দিল। নিজের রুমে থাকা তেলের বোতল নিয়ে চুপি চুপি বাইরে আসলো। শাড়ির আঁচল দিয়ে বোতল ঢেকে সোজা উপরের সিঁড়ির কাছে গেল। পুরো সিঁড়ির এক পাশে তেল ফেলে দিল, যেন কেউ খুব সুন্দরভাবে পড়ে যেতে সক্ষম হয়। তেল ফেলেই সেলিনা আশপাশে তাকালো। পরে নিশানের রুমের কাছে গিয়ে বলল, সিমি, সিমি মামনি। সিমি রুম থেকে বের হয়ে এসে বলল, জি বড় আম্মু, কিছু হয়েছে? সেলিনা সিমির মাথায় হাত বুলিয়ে বলল, সারাদিন বসে থাকলে তো বেবির ক্ষতি হতে পারে মা, একটু হাঁটাহাঁটি কর। নিচে যাওয়ার দরকার নেই, এখানেই হাঁটাহাঁটি কর, আমি নিচে গেলাম। সিমি বলল, ঠিক বলেছ, ভালো লাগে না বসতে বসতে। সেলিনা হাসি মুখে চলে গেল। সবাই যে যার রুমে। যারাও নিজের রুমে কিছু কাজ করছে, ফাইনাল এক্সাম নিয়ে কিছু অ্যাসাইনমেন্ট। সিমি বাইরে বেরোলো, পেটে হাত বোলাতে বোলাতে হাঁটতে লাগলো আর বলল, আমার বেবি, তুমি কি শুনতে পাচ্ছ মামামের কথা? আমার একা একা ভালো লাগে না, তোমার পাপাও চলে গেল, তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমাকে নিয়ে খেলা করব সারাদিন। সিমি থামলো। যত দিন যাচ্ছে সিমির পেট বড় হচ্ছে। এখন 4.5 মাস। বেবি নিশ্চয়ই অনেক বড় হয়েছে। কত সুন্দর নতুন নতুন অনুভূতির সাথে সে পরিচিত হচ্ছে। খুব ভালো লাগে তার এই অনুভূতি। সিমি হাঁটতে লাগলো। এমন সময় রোজিনা নিচ থেকে সিমিকে বলল, নিচে এসে বস আম্মু, ধীরে ধীরে নেমে আয়। আমি কি আসবো? সিমি সিঁড়ির কাছে এসে বলল, আমি আসছি ধরে ধরে, তুমি বসে থাকো, উপরে ভালো লাগছে না আর। রোজিনা কিছু না বলে ডাইনিং টেবিল গোছাতে লাগলো। সিমি এক পা সাবধানে রাখলো সিঁড়িতে। হুট করে কাঁচ ভাঙার মতো শব্দ হলো। সিমি সেদিকে তাকাতেই দেখলো সিঁড়িতে তেল ফেলানো। বেকায়দাভাবে ব্যালেন্স না রাখতে পেরেই তেলে পা দিয়ে এসে স্লিপ কাটলো। উবু হয়ে পড়লো সিঁড়িতে। আওয়াজ হলো, গড়াতে গড়াতে ফ্লোরে গিয়ে পড়লো। সিমি আত্মচিৎকার দিয়ে উঠল পেট ধরে। পেটে আঘাত লাগছে গভীর। সে চিৎকার দিচ্ছে। তার চিৎকার শুনে বাড়ির সকলে সেখানে উপস্থিত হলো। সবাই অবাক, কি থেকে কি হলো। সিমি সহ্য করতে পারছে না, পেট ধরে কান্না করছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, চিৎকার করছে। এদিকে তার ব্লিডিং শুরু হয়ে গেল। রোজিনা আর কিয়া সিমিকে তুলে নিয়ে গেল বাড়ির বাইরে, গাড়িতে উঠাতে লাগলো। বাড়িতে কোনো পুরুষ নেই, সবার চোখে পানি। কি থেকে কি হলো। যারা বাড়ির 3 কর্তাকে ফোন দিল, সাথে নিশানকেও, কিন্তু নিশানের ফোন বন্ধ, তাই আর ট্রাই করলো না। সিমি এখনো চিৎকার করছে। বাড়ির সকলে গাড়িতে উঠে বসলো, সেলিনাও বসলো, চোখে যেন মিথ্যা পানি আনার নাটক করছে। গাড়ি চলতে লাগলো হাসপাতালের উদ্দেশ্যে। রোজিনা মেয়ের হাত চেপে ধরে বলল, আম্মু, আমি আছি, কিছু হবে না, একটু ধৈর্য ধর। সিমি ধৈর্য ধরতে পারছে না, ভীষণ কষ্ট হচ্ছে, বারবার মনে উকি দিচ্ছে। তার বাচ্চা কি বেঁচে আছে? কষ্ট হচ্ছে কি তার? 30 মিনিটের মধ্যেই গাড়ি থামলো হাসপাতালের সামনে। সিমিকে নিয়ে দ্রুত অপারেশন থিয়েটারে যাওয়া হলো। বাড়ির 3 কর্তা সহ রুবেল হাজির হলো। মেয়ের জন্য 3 ভাইয়ের বুকের ভিতর হু হু করছে। আল্লাহর কাছে দোয়া করছে যেন কিছু না হয়। যারা অনবরত কল লাগাচ্ছে নিশানের নাম্বারে, প্রতিবার বন্ধ দেখাচ্ছে নাম্বারটা। নিশানের গেস্ট হাউসে বসেছিল নীল। সেখানে উপস্থিত হওয়া মাত্রই নীল ওদের দিকে তাকাতে ভুরু কুঁচকে গেল। যা দেখে নিশান বাঁকা হেসে বলল, মিস্টার খানের ভুরু হঠাৎ কুঁচকে গেল কেন? নীল সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আমাকে ওয়েলকাম জানাতে যে মিস্টার চৌধুরী আসবে জানতাম না, তাই ভুরু জোড়া কুঁচকে গেল। নিশান নীল সোফায় বসলো। জিহান বাইরে দাঁড়িয়ে আছে। নিশান শান্ত কণ্ঠে বলল, আমি এখানে বিশেষ কিছু কারণে এসেছি। নীল মাথা নেড়ে বলল, বলুন মিস্টার চৌধুরী, নিশ্চয়ই কোনো সাধারণ কারণ না সেটা। নিশান চোখ উঁচিয়ে বলল, আমার পার্সোনাল প্রপার্টি নিয়ে। নীল একই ভঙ্গিতে বলল, কোনো সমস্যা হয়েছে প্রপার্টি নিয়ে? সমস্যা নেই, খুলে বলুন, আমার চেনা জানা অনেক উকিল আছে, রিল্যাক্স। নীলের বেখালি কথা শুনে নিশানের রাগ যেন বাড়ছে তরতর করে। সে বলল, পার্সোনাল প্রপার্টি, ওইটা কারোর অধীনে আনা সম্পত্তি না, আমার লিগ্যালি সম্পত্তি, যার ভাগ শুধু আমার।
আমার বুকের বাম পাঁজরের হাড় দিয়ে তৈরি আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী শব্দ শুনে নীলের বুকে চিনচিনে ব্যথা হলো। তার শ্যামা পাখির কিছু হয়েছে নাকি? নীলের ভাবনার মধ্যে নিশান সরলভাবে প্রশ্ন করল, আমার বউকে নিয়ে তুই এত কাঁদছিস কেন? নিশানের কথা শুনে নীল নিশানের দিকে গম্ভীরভাবে তাকালো, অতঃপর নরম স্বরে বলল, আমার লাইফ, আমার চোখ, আমার লাইফের শ্যামা পাখি, এত সব কিছু নিয়ে তোকে ইন্টারফেয়ার করতে কে বলেছে? নীলের কথা যেন নিশানের রাগ বাড়তে লাগলো। নিশান উঁচু গলায় বলল, ও আমার বউ, আমার পার্সোনাল প্রপার্টি, ওর জন্য শুধু আমার চোখ থেকে পানি ঝরবে, আর কারো না, বুঝেছিস? আর কারোর না। নিশানের কথা শুনে নীল মৃদু হেসে জবাব দিল, তোর বউ, তোর পার্সোনাল প্রপার্টি, তাতে আমার বাল ছিঁড়ে গেল? নিজের রাস্তায় চলতে থাক, নয়তো। নীলের কথা সম্পূর্ণ করতে না দিয়ে নিশান তেরে বলল, নয়তো কি করবি? আমার বাল ছিঁড়বি? শালা ছিঁড়তে আয়, আমি এক টানে তোর সব বাল ছিঁড়ে আনার ক্ষমতা রাখি। নীল ফিক করে হেসে দিল, এসব ছেঁড়া তোর কাজ, আর হাতে ধরিয়ে দেওয়া আমার কাজ। নিশান উঠে দাঁড়ালো, নীলের কলার চেপে ধরে বলল, শালা হারামি, হাতে ধরাবি? ছিঁড়ে হাতে ধরিয়ে দে দেখি, তোর কত বড় সাহস। নীল রাগে চোখে নিশানের দিকে তাকিয়ে বলল, আমি যে কত কি করতে পারি তার ধারণা তোর নেই নিশান। আমি চাইলে সিমিকে জোর করে আনতে পারতাম, কিন্তু ও কষ্ট পাবে বলে ছেড়ে দিলাম। নীলের মুখে সিমির নাম শুনেই নিশান নীলের কলার আরো জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর ফাকিং মুখ দিয়ে আমার ঈশ্বর নাম উচ্চারণ করবি না। নীলের যেন রাগ আর সহ্য হচ্ছে না, সেও নিশানের কলার চেপে ধরে বলল, 100 বার উচ্চারণ করব, কি করবি তুই? নিশান হুঙ্কার ছেড়ে বলল, নাইট্রিক অ্যাসিডে পুড়িয়ে মেরে দাফন করে দেব। জিহানের দাঁড়িয়ে থাকার মধ্যে তার ফোনে কল আসলো সামিয়ার। সে কল রিসিভ করতে সামিয়া কান্না করতে করতে বলল, সিমির অবস্থা অনেক খারাপ, হাসপাতালে আছি আমরা, নিশান ভাইকে নিয়ে তাড়াতাড়ি আসো, সিমি নিশানকে খুঁজছে। জিহান সাথে সাথে কল কেটে রুমে চলে আসলো, দেখলো দুজনেই কলার ধরে দাঁড়িয়ে আছে। জিহান তাদের সরিয়ে দিল, নিশানের কাছে গিয়ে বলল, সিমি হাসপাতালে, তোকে খুঁজছে। সিমি হাসপাতালে, এই কথাটা নিশানের কানে যেতেই তার মাথা চক্কর দিয়ে উঠল। কি হলো তার ঈশ্বর? একটু আগেই তো দেখে আসলো সে ভালো আছে, তাহলে এখন কি হলো? তার মাথা ঘুরছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, কষ্ট হচ্ছে, বুকের ভিতর কেউ যেন জোরে জোরে আঘাত করছে ছুরি দিয়ে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। নীল ভুরুকুচকে তাকিয়ে আছে নিশানের দিকে। জিহান নিশানকে ধরল। নিশান কোনো কথা বলার পরিস্থিতিতে নেই, তবুও নিজেকে সামলিয়ে নীলের দিকে আঙুল উঁচিয়ে বলল, লাস্ট ওয়ার্নিং, আমার বউয়ের থেকে দূরে থাকিস, নয়তো একবারে জানে মেরে ফেলবো। বলে এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। নিশানের চোখ লাল হয়ে গিয়েছে, শ্বাস নিতে যেন সমস্যা হচ্ছে। কি হলো তার ঈশ্বর? সে তো ভালো দেখে এসেছে, কোনো খারাপ কিছু হয়নি তো? মনকে শান্ত রাখতে পারছে না কিছুতেই। তার প্রিন্সেসও ঠিক আছে তো? পুরো 1 ঘন্টা হয়ে গেল, অপারেশন থিয়েটার থেকে কোনো নার্স ডাক্তার কেউ বেরিয়ে আসলো না। হাসপাতালের ভেতরে অপারেশন থিয়েটারের রুমের সামনে চৌধুরী পরিবার বসে আছে, কেউ হাঁটছে, সবাই নীরবে চোখের পানি ফেলছে আর আল্লাহর কাছে দোয়া করছে। এমতো অবস্থাতে সেখানে উপস্থিত হলো নিশান আর জিহান। সবার চোখের পানি দেখে নিশানের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। কোনো খারাপ কিছু হয়নি তো? যারা নিশানকে দেখে দৌড়ে তার কাছে এসে কান্না করতে করতে বলল, ভাইয়া তুমি এত দেরি করলে কেন? সিমি তোমাকে খুঁজছিল। নিশান নিজেকে শান্ত করে বলল, ঈশ্বর কি হয়েছে, তুই কান্না করছিস কেন? যারার কান্নার বেগ বাড়ছে, নাক টেনে টেনে বলল, সিমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, প্রচুর ব্লিডিং হয়েছে, অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে, এখনো কেউ বের হয়নি। সিমি পড়ে গিয়েছে, তার ব্লিডিং হয়েছে। এসব কথা নিশানের কানে ঢুকতে তার সারা শরীর কেঁপে উঠল। কিছু সময়ের জন্য বাক প্রতিবন্ধী হয়ে গেল যেন সে। মাথা ঘুরে আসছে তার। তার ইস্যু ঠিক আছে তো? আর তার প্রিন্সেস, সে কি আর বেঁচে নেই? নিশানের বুক ফেটে কান্না আসছে, চোখ দুটো লাল টকটক করছে, যেন বন্ধ করলে পানি গড়িয়ে পড়বে। জিহান এসে নিশানের কাঁধে শক্ত করে হাত রাখলো। কে কাকে সামলাবে? পরিবারের কারোর অবস্থা ভালো না। হুট করে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসলো ডাক্তার বেরিয়ে আসতেই নিশান দ্রুত তার কাছে গেল। তাজউদ্দিন সহ সকলেই গেল। নিশান নিজেকে স্বাভাবিক রেখে বড় বড় শ্বাস নিয়ে ডাক্তারকে প্রশ্ন করলো, আমার ইস্যু কেমন আছে? ডাক্তার নিশানের দিকে তাকালো, কিছু সময় তাকিয়ে থেকে বলল,
রোগীর অবস্থা আউট অফ ডেঞ্জার, খুবই ভালো আছে। তবে সিমি সুস্থ আছে এটা শুনে সকলে খুশি হয়েও ডাক্তারের মুখে তবে শব্দটা শুনে আবার যেন সবার বুক কেঁপে উঠছে বরংবার। তাজউদ্দিন প্রশ্ন করলো, তবে কি? ডাক্তার সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আই সরি, আমরা বেবিটাকে বাঁচাতে পারিনি। এই বলেই ডাক্তার চলে গেল। নিশান নিজের ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যাচ্ছিল। তখনই জিহান ধরে ফেলল। নিশানের মাথা ফাঁকা হয়ে গিয়েছে। কারোর কথা মস্তিষ্কে বহন করছে না। চারিদিক অন্ধকার আর একটাই শব্দ, তার প্রিন্সেস মারা গিয়েছে। পরিবারের সবার অবস্থা একই, সিমিকে নিয়ে আরো বেশি চিন্তা করছে। যখন শুনবে বাচ্চাটা আর নেই, তখন কি অবস্থা হবে তার। তাদের ভাবনার মাঝে একটা নার্স সাদা কাপড় মুড়িয়ে একটা বাচ্চা নিয়ে আসলো। সিমি আর নিশানের বেবি। বাচ্চাটা আনতেই ছো মেরে নিশান নিজের বাচ্চাকে কোলে নিল। সবাই তার দিকে তাকিয়ে। বাচ্চাটার বয়স 4.5 মাস। হাত পা সবকিছু বড় হয়েছে, মুখও হয়েছে, তবে এখনো কোনো গঠন আসেনি। গায়ের রং লাল। নিশানের কথা মতো তার প্রিন্সেস হয়েছে। নিশান অপালক চাহনিতে তাকিয়ে আছে তার প্রিন্সেসের দিকে। মুখটা হাঁ করে আছে, যেন জানটা বুঝি মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। নিশান নিজেকে সহ্য করতে পারল না। সবার সামনে বেবিকে কোলে নিয়ে বসে পড়ে হাউমাউ করে কান্না জুড়ে দিল বেবিকে বুকে জড়িয়ে। তার কান্নার আওয়াজ শুনে হাসপাতালে থাকা হাসপাতালের মানুষ, ডাক্তার এক জায়গায় হলো। জিহানা বসলো। কি বলে সান্ত্বনা দেবে সে নিশানকে? পরিবারের কেউ কোনো সান্ত্বনা দিতে পারছে না। তাদের চোখেও পানি টইটুম্বুর হয়ে আছে। নিশান বেবিকে বুকে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল, প্রিন্সেস, এই আমার প্রিন্সেস, তাকাও, দেখো তোমার পাপা তোমাকে ডাক দিচ্ছে। আমার কথা তুমি শুনতে পাচ্ছ না প্রিন্সেস? কেন চলে যাচ্ছ তোমার আম্মু আর তোমার পাপাকে এইভাবে রেখে? দেখো, তোমার আম্মু তোমার পাপা কান্না করছে। তোমার পাপা আজকে ব্যর্থ পাপা, সে পারেনি তার ছোট্ট প্রিন্সেসকে আগলিয়ে রাখতে। তোমার মাম্মা কষ্ট পাবে তো, তুমি আর নেই এটা জানলে সে পাগল হয়ে যাবে। দেখো প্রিন্সেস, চোখ খোলো, আমি সত্যি ব্যর্থ আম্মু, তোমাকে আমি এই দুনিয়ার আলো দেখাতে পারলাম না। নিশানের আর্তনাদগুলো হাসপাতালের ভেতরে বারবার ঝংকার তুলছে। নিশান বেবিকে নিজের সামনে আনলো। ভীষণ কষ্ট হচ্ছে তার। তার প্রিন্সেস তাকে ছেড়ে চলে যাচ্ছে। কেন হলো এমন? কি দোষ ছিল তাদের যে নিষ্পাপ বাচ্চাটা এভাবে চলে গেল? নিশান বেবির কপালে নিজের শুষ্ক ঠোঁট চেপে ধরল, আদর করে দিল, কানের কাছে মুখ নিয়ে বলল, ও আমার প্রিন্সেস, আমি খুঁজে বের করব কে এমন করেছে। আমি জানি আমার প্রিন্সেসকে কেউ স্বেচ্ছায় খুন করেছে। চিন্তা করো না, তোমার বাবা আছে প্রিন্সেস, তুমি সুন্দরভাবে ঘুমিয়ে থাকবে শুধু। বলেই উঠে দাঁড়ালো। এর মধ্যেই সিমিকে কেবিনে শিফট করা হয়েছে। বাচ্চাটাকে কোলে নিতেই তাজউদ্দিন এগিয়ে আসতে নিশান কাট কাট গলায় বলল, যেখানে দাঁড়িয়েছেন ওইখানেই থাকেন। আমার বেবি আমার কোলে সুরক্ষিত। আর আমার ইস্যুকে নিয়ে বাড়ি আসো, কোনো হাসপাতালে রাখবো না তাকে। মেজো আম্মু আমার সাথে আসো, আমার প্রিন্সেসকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিধান করিয়ে দেবে। আমি নিজ হাতে আমার বাচ্চাকে অন্ধকার কবরে রেখে আসবো। বলেই বেবিকে বুকে চেপে বেরিয়ে গেল। তার সাথে জিহান আর রোজিনাও গেল। বাড়ির মানুষ আর কেউ কিছু বলতে পারলো না। হাসপাতালের বিল পরিশোধ করে সিমিকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। সিমির জ্ঞান ফিরতে রাত হবে। এদিকে সেলিনা সেই থেকে সবকিছু দেখে শার্লিনকে মেসেজ দিয়ে জানিয়ে দিল কাজ হয়েছে। তবে সে হয়তো আর নাও থাকতে পারে। শার্লিন রিপ্লাই দিল, থাকবি না কেন? অবশ্যই থাকবি, আমার কাছে আসবি। সেলিনা আর রিপ্লাই দেয়নি। তাদের মাঝে আর কোনো কথাও হয়নি। রোজিনা নিজ হাতে ছোট্ট বেবিকে গোসল করিয়ে দিল। নিশানের কিনে আনা কাফনের কাপড়ে মুড়িয়ে দিল। সবকিছু শেষ হতেই নিশান আসলো। তার পরনে সাদা পাঞ্জাবি টুপি। নিশান বেবিকে নিজের কোলে নিল। নিজের মন শক্ত করে বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ির পাশের বাগানের দিকে গেল। চৌধুরী ম্যানশনের বাম সাইডে বড় আম গাছের পাশেই বড় একটা খালি জায়গা ফেলানো আছে। সেখানে আগে থেকেই নিশান কবর খুঁড়ে রেখেছে। নিশান সাদা কাফনের কাপড়ে মোড়ানো বেবিটাকে আর একবার দেখে শুইয়ে দিল অন্ধকার কবরের মাঝে। নিজের হাত দিয়ে কবরের মাটি দিল। নিশানের চোখ থেকে পানি ঝরছে। এর থেকে কষ্টের কি আর কিছু আছে? নিজের হাতেই নিজের সন্তানকে অন্ধকার কবরে মাটিতে শুইয়ে দেওয়া নেই হয়তো। এর থেকে নিশানের কাছে কাঁটাযুক্ত গাছ এনে দিয়ে
খেতে বললে মনে হয় এত কষ্ট হতো না যা এখন হচ্ছে। নিশান মাটি সব দেওয়ার পরে মাটিতে মাথা রেখে বলে উঠল, তুমি একদম ভয় পাবে না আমার প্রিন্সেস, আমি আছি সব সময় তোমার সাথে। তুমি এইখানে থাকো, আমি প্রতিদিন সব সময় তোমার কাছে আসবো, তোমার সাথে কথা বলবো, একদম ভয় পেও না। তোমার পাপা সব সময় তোমার কাছে থাকবে। বলে উঠে দাঁড়ালো, নিজের চোখের পানি মুছে বাড়ির দিকে হাঁটা ধরলো। জিহান এক পলক কবরের দিকে তাকিয়ে বাড়ির উদ্দেশ্যে ঢুকলো। সিমিকে মাত্র বাড়িতে আনা হলো, নিশানের রুমে আছে এখন। নিশান সোজা নিজের রুমে গেল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে অজু করে এসে ফ্লোরে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লো আল্লাহর কাছে। 2 হাত তুলে দোয়া করলো তার প্রিন্সেসের জন্য। নামাজ শেষ হতে উঠে দাঁড়ালো, পাঞ্জাবি খুলে একটা টি শার্ট আর ট্রাউজার পরলো। সে সিমির কাছে আসলো, তাকিয়ে রইল সিমির নিষ্পাপ মুখের দিকে। কি সুন্দর নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে, কিন্তু যখন সজাগ হবে তখন কি এই নিষ্পাপ মুখটা আর থাকবে? দুপুর পেরিয়ে বিকাল, বিকাল পেরিয়ে ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে রাত 10টার কোঠায়। আজকে চৌধুরী ম্যানশনে হাঁড়ি চুলায় ওঠেনি। খাওয়ার ইচ্ছা নেই কারোরই, যে যার রুমে শুয়ে আছে, কারোর সাথে কেউ কথা বলছে না, নিজেদের মতো করেই আছে। কি বলবে, কিছু বলার আছে? এই বাড়িতে একটার পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছে। নিশান ব্যালকনিতে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিল। সিমির জ্ঞান ফিরল মাত্র সে চোখ খুলল, সবকিছু ঝাপসা লাগছে। আবারও চোখ বন্ধ করে খুলল, আস্তে আস্তে উঠে বসলো, চারিদিকে তাকিয়ে দেখলো এটা তাদের রুম। সিমি বেড থেকে পা নামালো, আশেপাশে তাকিয়ে দেখলো নিশান নেই। সিমি উঠে দাঁড়িয়ে পেটে হাত দিতেই চমকে উঠল। কি ব্যাপার, তার পেট এত কমে গেল কেন? সে তো সকালেও দেখলো উঁচু ছিল, তাহলে এখন এমন কেন? সিমি ভালোভাবে দাঁড়িয়ে পেটে হাত বুলাতে লাগলো, একদম সমান। সিমি বুঝতে পারছে না কিছুই। বেডে বসে পড়লো, মাথা চেপে ধরে চাপ প্রয়োগ করতে লাগলো। মনে করতে লাগলো তার সাথে কিছু হয়েছে কি। কয়েক সেকেন্ড চাপ দিতেই মস্তিষ্কে তার ধরা পড়লো সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, তার ব্লিডিং হচ্ছিল। তার মানে তার তার বেবিটা কি আর নেই? সিমির কানে আসলো নিশানের কথা বলার আওয়াজ। সে উঠে দাঁড়ালো, তার উত্তর একমাত্র নিশান জানে। সে দ্রুত পায়ে ব্যালকনিতে গেল নিশানের কাছে। নিশান মাত্র ফোন কেটে পিছু ঘুরতেই দেখলো এলোমেলো চুল নিয়ে দাঁড়িয়ে আছে সিমি, তার দিকে করুণ চোখে। সিমির করুণ চোখ যেন নিশানের বুকটা 2 খণ্ড করে দিচ্ছে। এ কেমন করুণ চাহনি তার। নিশান বলল, তুই এখানে উঠে আসছিস কেন? নিশানের প্রশ্নের উত্তর না দিয়ে সিমি পাল্টা প্রশ্ন করলো, আমার বেবি কোথায়, কি হয়েছে? সিমির প্রশ্নের উত্তর নিশানের জানা, তবুও বলতে যেন শ্বাসকষ্ট হচ্ছে। নিজেকে স্বাভাবিক করে সিমির বাহু ধরে তার চোখে চোখ রেখে বলল, রিল্যাক্স ইস্যু, আমার কথা শুনে তুই ভেঙে পড়বি না, আমাকে শেষ করতে দিবি সম্পূর্ণটা। সিমি বুঝতে পারছে না, ভুরু কুঁচকে তাকিয়ে আছে। নিশান একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আমাদের বেবি আর দুনিয়াতে নেই, সে এখন শান্তিময় সেই অন্ধকার কবরে শুয়ে আছে। মারা গিয়েছে আমাদের প্রিন্সেস। আমার বাকি কথা শেষ করার আগে সিমি নিশানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এ কেমন কথা আপনার? আমার বেবি বেঁচে নেই মানে? আমি জানি সে আমার কাছেই আছে, ভালো তো যত্ন করতেন, এখন মরার কথা বলছেন কেন? বড্ড পচা আপনি। সিমির পাগলামি দেখে নিশান সিমির মাথা জোরে নিজের বুকে চেপে ধরল। পাগলামি করিস না ইস্যু, আমাদের বেবি বেঁচে নেই, মরে গিয়েছে। আবারও মরার কথা শুনে সিমি নিশানকে ধাক্কা দিয়ে বলল, আমি কিন্তু এবার আপনাকে খুন করে ফেলবো। বারবার আমার বাচ্চাকে কেন মরে গিয়েছে বলছেন? সে আমার শরীরে বেড়ে উঠছে, কত আনন্দ কষ্ট সব আমি মিলিয়ে নিচ্ছি, তাহলে এমন কেন বলছেন আমার বেবি বেঁচে নেই? আমার বেবি বেঁচে আছে, আমি জানি। বলে সিমি কান্না করে দিল। সে ফ্লোরে বসে পড়ল, দেওয়ালে হেলান দিয়ে বলল, আমার বেবি বেঁচে আছে, মিথ্যা বলবেন না। কোথায় সে? আমাকে নিয়ে যান তার কাছে, আপনার পায়ে পড়ি প্লিজ। বলেই সিমি নিশানের পা ধরতে গেলে নিশান বসে সিমিকে কোলে তুলে নিল। তুমি বেবিকে দেখতে চাচ্ছ? চলো আমি নিয়ে যাচ্ছি। সিমি চুপ হলো। নিশান সিমিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, সোজা চলে গেল তাদের বেবিকে যেই জায়গায় কবর দিয়েছিল সেই জায়গায়। সেখানে গিয়ে সিমিকে নামিয়ে দিল। সিমি আশপাশে তাকিয়ে নিশানকে প্রশ্ন করলো, আমাকে এখানে আনলেন কেন? আমার বেবির কাছে নিয়ে চলেন। নিশান সিমির দিকে তাকিয়ে হাতের ইশারায় বলল,
ওই যে কবরটা দেখছিস, ওইখানে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আমাদের বেবি। সিমি তাকালো, একটা ছোট্ট কবর। নিশান বারবার কি বলছে, তার বেবি কি মারা গিয়েছে? এইখানে কবর দেওয়া, এটা কি সত্যি? তাহলে নিশান সিমিকে নিজের দিকে ঘুরিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, নিজেকে শান্ত করিস, ভেঙে পড়িস না। সিমি কি শান্ত হতে পারবে? সে মা, সে কিভাবে শান্ত হবে? সে যে তার বাচ্চাকে প্রতিনিয়ত নতুনভাবে অনুভব করত, কি সুখ লাগতো, এইগুলো সে ভুলে যাবে এত সহজে? কিভাবে কিভাবে শান্ত হবে সে? সিমিকে চুপ থাকতে দেখে নিশান সিমির কপাল থেকে কপাল সরিয়ে মুখে হাত দিয়ে বলল, রুমে চল, আমাদের বেবি এখানে শুয়ে থাকুক চুপ করে, আমরা আবার আসব। বলে সিমির হাত ধরতে নিলে সিমি অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, খুনি, আপনি খুনি। আপনার খুনের জন্য আজ আমার বাচ্চা মরে গেল। কেন খুন করেন আপনি? আজ এই দায় কে নেবে? আমার বাচ্চাকে কেন খুন করলেন নিজের হাতে? আপনি প্রথম দিনই বলেছিলেন বাচ্চা যদি ভুলক্রমে আসে তাকে নষ্ট করে মেরে ফেলবেন। সত্যি মেরে ফেললেন আপনি। কি দোষ ছিল ওই ছোট্ট বাচ্চার? বলেন, কি দোষ ছিল? সিমির কথা শুনে নিশান নিজেকে হাইপার না করে শান্ত রাখলো, কারণ সে চায় না এখন রাগান্বিত হয়ে তার ইস্যুকে কষ্ট দিতে। তাই সে বলল, হ্যাঁ, সব দোষ আমার, আমি জানি ইস্যু, তুই নিজেকে শান্ত কর, ভেঙে পড়িস না। বলে নিশান সিমিকে ধরতে গেলে সিমি কান্না করতে করতে নিশানকে ঠেলে দিয়ে বলল, কাছে আসবেন না আপনি। আপনি থাকতেই কেন আমার বাচ্চা মারা গেল? কেন আমার ছোট্ট সোনা আমার কাছে আসলো না? সরে যান আমার থেকে। সিমির কথা শুনে নিশানের চোখ লাল হয়ে গিয়েছে, মুখের ভাব পরিবর্তন হচ্ছে, কান্না আসছে হয়তো। সিমির দুই বাহু চেপে ধরে অসহায় কণ্ঠে বলল, ইস্যু, আমার কি কষ্ট হচ্ছে না? আমার হৃৎপিণ্ডটা কি ঝলসে যাচ্ছে না? আমার সারা দেহ কেঁপে উঠছে, আমার কান্না আসছে ইস্যু, কিছুই ভালো লাগছে না। জান বাচ্চা, আমাকে জড়িয়ে ধরে না শক্ত করে, একটু, সামান্য একটু। আমি যে কষ্ট পাচ্ছি অনেক। আমার অস্তিত্ব নেই, আমার সন্তান নেই, আমার সন্তান দুনিয়ার আলো দেখার আগে বিদায় নিয়েছে। বুকটা ফেটে যাচ্ছে, আয় না, আমাকে একটু আগলিয়ে নেই। নিশানের অসহায় কণ্ঠ যেন সিমির কানে গেল না। সে নিজের বাচ্চার মৃত্যুর দায় নিশানের উপরে দিয়ে যাচ্ছে। সে মানুষ খুন করেছে বলেই আজ তার সন্তান নেই। সে জোর গলায় বলল, আসবেন না আমার কাছে। খুনি আপনি, আমার বাচ্চার খুনি, আমার বাচ্চার খুনি। বাকি কথা শেষ করার আগেই নিশান শক্ত হাতেই থাপ্পড় বসালো সিমির বাঁ গালে, চিৎকার করে বলল, আর একটাবার তুই তোর ওই মুখ দিয়ে আমাকে খুনি বলেছিস তো, আমার বাচ্চার হত্যাকারী বলেছিস তো, তবে আমি নিজের হাতে এখনই তোকে খুন করে এই জায়গায় দাফন দিয়ে দেবো, বুঝেছিস? দাফন দেব। এই তুই বুঝছিস না আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আমি কি রোবট? আমি কি মানুষ না? আমার মাঝে কি অনুভূতি নেই? কি চাস তুই? আমার ধৈর্যের পরীক্ষা নিতে চাচ্ছিস? সিমি মাথা নিচু করে নিশানের সম্পূর্ণ কথা শুনল। নিশান থামতে চোখ উঁচিয়ে তার দিকে তাকালো, চোখে পানি টলমল করছে, দুই এক ফোঁটা গাল বেয়ে গড়িয়ে আসছে। চওড়া গলায় নিশানকে বলল, আমার সন্তানকেও দাফন দিয়েছেন, এবার আমাকেও দাফন দিতে চান? দিয়ে দেন, এর থেকে বেশি কিছু তো আর করতে পারবেন না। আর হাসি লাগছে, আপনার কষ্ট হচ্ছে, অনুভূতি আছে এই কথা শুনে। নিশান রাগান্বিতভাবে সিমির চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। সিমি ব্যথায় চোখ মুখ খিঁচিয়ে হাত দুটো মাথায় নিল। নিশান দাঁতের দাঁত চেপে বলল, বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিস না ইস্যু, নয়তো তোকে দাফন দিয়ে নিজেও দাফন হতে আমি একটিবারের জন্য ভাববো না। আমি যেমন ভালো ঠিক তেমন তার থেকেও বহুগুণ বেশি খারাপ। সিমি ব্যথায় কুঁচকে যাওয়া মুখ নিয়ে বলল, সব সময় হুমকি আর মারের মধ্যেই তো রেখেছেন, এছাড়া কি পারেন আপনি? নিশান সিমিকে ছেড়ে দিল। হুট করে সিমিকে পাজা কোলে তুলে চৌধুরী ম্যানশনের দিকে হাঁটতে হাঁটতে বলল, হুমকি মার দিলেও সবশেষে আরও একটা জিনিস পারি, আদর করতে। তোর কি এখন আদর লাগবে? নিশানের এইসব কথা শুনে সিমির আরও রাগ হচ্ছে, কান্না আসছে, তবুও নিজেকে সামলে কটাক্ষ গলায় বলল, আপনার আদর আপনি গুলে খান, আমার প্রয়োজন নেই। নিশান একই ভঙ্গিতে বলল, বউ যদি কাছে থাকে তাহলে আদর আমি একা কেন গুলে খাবো? বউকে সাথে নিয়ে একসাথে খাবো। সিমি নাক মুখ কুচকে বলল, অসভ্য মার্কা কথা ছাড়া আপনার মুখে কি কোনো কথা নেই? ছি। নিশান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তোর জন্য আমি অসভ্যের সব সীমানা ত্যাগ করেছি, আবার নতুন করে ত্যাগ করার প্রশ্ন আসে না জান বাচ্চা।
সিমি আর কোনো কথা বলল না। সে যত বলবে ততই নিশান পেয়ে বসবে। কথার কি ছিরি, তার নাকি আমার সন্তানের জন্য বুক ফেটে যাচ্ছে। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আপনার জন্য আজ আমার সন্তান চলে গেল ভেবেই সিমি নীরবে চোখের পানি ফেলতে লাগলো। নিশান রুমে ঢুকে দরজা লাগিয়ে সিমিকে বেডে নিয়ে গেল। তাকে বুকে টেনে নিয়ে লাইট অফ করে দিয়ে বলল, ঘুমিয়ে পড়, আমি আছি। সিমি নরম কণ্ঠে বলল, থেকেও কি করলেন? নিরাপদ তো আমি নই। আপনি থেকেও আমার সন্তান নিরাপদ আশ্রয় ছিল না। এমনটা না হলেও পারত। কেন হলো? আল্লাহ কেন আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিল? উত্তর আছে? এর কোনো জবাবদিহিতা দেন আমাকে। আমার সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে, বুকটা জ্বলে যাচ্ছে। আপনি এত পরিমাণ নিষ্ঠুর হয়ে গেলেন, নিজের অনাগত সন্তানকে একবারের জন্য দেখতেও পেলাম না আমি। আমিও একটু বুকে জড়িয়ে ধরতাম, তাও দিলেন না আপনি। আপনি বড্ড পচা। আমার কাঠগড়ায় একমাত্র আসামির নাম আপনি। সিমি ঘুমিয়ে গিয়েছে ক্লান্ত হয়ে। নিশান সিমির কপালে এক গভীর চুম্বন এঁকে ফিসফিস করে বলল, আর 2টা দিন একটু সহ্য করে নেই, তারপর তোকে নিয়ে আমি নিরুদ্দেশ হয়ে যাব, যেখানে তুই আমার নিরাপদ আস্থানে থাকবি। সূর্যের আলো ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। সকাল হতে না হতেই রাত্রি সিমরান হাজির। তাকে জানানো হয়েছে রাতে, সেই সময় চলে আসছিল, কিন্তু অভি বলল, ভোরের আলোটুকু ফুটুক, আমি নিজেই নিয়ে যাব তোমাকে। তাই রাতটুকু কোনো রকম কাটিয়েছে। রাত্রি আর সিমরান চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই সিমিকে খুঁজতে লাগলো, কিন্তু সিমি এখনো রুম থেকে বের হয়নি। কিচেন রুমে সেলিনা রোজিনা নাস্তা তৈরি করছিল। মেহেরিমা আর কিয়া ডাইনিং টেবিল গোছাচ্ছিল। তাজউদ্দিন সহ সকলে মিলে ড্রয়িং রুমে খবরের কাগজ পড়ছে। যারা আর সামিয়া নিচে নেমেছে, টুকটাক কথা বলছে। জিহান নিজের রুমে। নিশান সবাইকে বলে দিয়েছে যেন আগের মতোই সবাই সিমির সাথে ব্যবহার করে, কোনো দুঃখ প্রকাশ যেন তার সামনে না করে, তাই সবাই স্বাভাবিক আছে। রাত্রিকে দেখে তাজউদ্দিন আসলো। রাত্রি আর সিমরানকে 2 হাতে জড়িয়ে ধরে বলল, আম্মুরা এত সকালে কেন? একটু বেলা হলে আসতে পারতে। রাত্রি বিচলিত কণ্ঠে বলল, বড় মামা, আমাদের সিমি কোথায়? সে এখন কেমন আছে? তাজউদ্দিন স্বাভাবিকভাবে বলল, তোমার ভাই আছে সিমির কাছে, তাই নিশ্চিন্তে থাকো। তাজউদ্দিন অভিকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো অভি তুমি? অভি হালকা হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন মামা? আমিও ভালো, ভিতরে আসো। 3 জনে ড্রয়িং রুমের সোফায় বসলো। টুকটাক কথা বলল সবাই। ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করা হলো। সবাই বসলো। এমন সময় নিশান সিমিকে নিয়ে নিচে নামলো। সিমি আসতে রাত্রি আর সিমরান দৌড়ে তাকে জড়িয়ে ধরে বলল, জানো, তোকে অনেক মিস করেছি। এতক্ষণ পর্যন্ত উপরে থাকা উচিত ছিল না তোর। সিমি হালকা হাসার চেষ্টা করে বলল, তোর না পরশুদিন বিয়ে হলো আর আজকে চলে এলি? শ্বশুরবাড়ি পছন্দ হয়নি নাকি? রাত্রে সিমির কানে ফিস করে বলল, আমার শ্বশুরবাড়ি ভালো, জামাই ভালো, সব কিছু ভালো, তাই আবার বাপের বাড়ি টপকে এলাম তোদের খবর জানতে। নিশান নিজের চেয়ারে বসেছে। এদিকে সিমরান ফিস করে বলল, বুঝেছস সিমি, ও কিসের ইঙ্গিত দিল? সিমি মাথা নেড়ে বলল, আমি কি গাধা যে বুঝবো না? যাই হোক, সুখবর দে তাড়াতাড়ি। সিমরান দ্রুত বলল, আমার বেস্ট ফ্রেন্ডের কোলে বছরে বছরে একটা করে বেবি আসুক, আমিন। এর মধ্যে নিশান ধমক দিয়ে বলল, গল্প না করে নাস্তা কর বেয়াদব। রাত্রি আর সিমরান নিজের জায়গায় বসলো। সিমিও বসলো। সবাই স্বাভাবিক ব্যবহার করছে। সিমি সবাইকে দেখছে আর ভাবছে, হয়তো আমাকে মনে করাতে চাচ্ছে না আমি এক সন্তানহারা মা, তাই এত অভিনয়। মানতে হবে, পাক্কা খেলোয়াড় তার পরিবার, বলে মুচকি হাসি দিল। এদিকে সিমরানের সামনে তিহান বসে আছে। সিমরান মাথা নিচু করে নিজের নাস্তা খাচ্ছে, কিন্তু তিহানের চোখ বারবার সিমরানের দিকে আটকাচ্ছে। মেয়েটাকে একদিন না দেখে তার নিঃশ্বাস যেন আটকে গিয়েছিল, আজকে দেখে ভালো লাগছে। নিঃশ্বাসগুলো যেন আগের তুলনায় বেড়ে গেল। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। সিমি তেমন একটা খায়নি। নিশান জোরও করলো না। ওর খাওয়া শেষ হতে নিশান বলল, ড্রয়িং রুমে বসে গল্প কর, আড্ডা দে, এছাড়া আর কিছু করা যাবে না, কোথাও যাওয়া যাবে না। সিমি গম্ভীর মুখে মাথা নাড়ল। নিশান নিজের রুমে গেল। সবাই যে যার কাজ করতে লাগলো। নিশান রুমে ঢুকে নিজের ল্যাপটপ অন করলো।
এই চৌধুরী ম্যানশনের প্রত্যেকটা কোনায় কোনায় হিডেন ক্যামেরা লাগানো আছে, যা কেউ জানে না। নিশান কিবোর্ডে হাত চালাতে চালাতে একটা ভিডিও অন করলো, যেটা কালকের ড্রয়িং রুমের আর সিঁড়ির কাছের ভিডিও, যেখানে তেল ফেলানো হয়েছে। নিশান তাকিয়ে রইল। 10 মিনিট পরে সেখানে সেলিনা আসলো, এদিক ওদিক তাকাতে লাগলো। সিঁড়িতে উঠলো, শাড়ির আঁচড়ে থাকা তেলের বোতল বের করে ঢেলে দিল। তারপর আস্তে আস্তে সিমির রুমে গেল, তাকে ডাক দিল, কি বলল, তারপর আবার নিজের মতো চুপচাপ চলে গেল। নিশান সাথে সাথে ল্যাপটপ অফ করে দিল। তার রাগে মাথা ফেটে যাচ্ছে। এইরকম কিছু হবে সে কল্পনাও করতে পারেনি। তার মা এতটা নীচ কাজ করতে পারলো কিভাবে? একবারও কি বুক কাঁপেনি? যদি আমি জানতে পারি কি অবস্থা হবে তার। রাত 11:04। রাতে ডিনার করে সবাই সবেমাত্র ড্রয়িং রুমে বসলো, টুকটাক গল্প করছে। সিমি যত সম্ভব তাদের সাথে তাল মেলানোর চেষ্টা করছে, কিন্তু পরক্ষণে আবার কুঁকড়ে যাচ্ছে। তাকে নিয়ে আবল তাবল কথাবার্তা বলা হচ্ছে, হাসাহাসি করা হচ্ছে, যেন একটু হলেও হাসে সিমি। সিমি ছোটবেলায় যেসব কাণ্ড করতো সব কিছু বলছে, যারা মুখ খুলল। সব থেকে হাস্যকর কাহিনী হচ্ছে, সিমি যেই দিন হয়েছে তার পরের দিনই ভাইয়ের রুমে গিয়ে ভাইয়ের কোলে প্রস্রাব করে দিয়েছিল। ঘটনাটা কিন্তু খুব সুন্দর স্মরণীয়, যার কথা শুনে হাসির রোল পড়ল সবার মাঝে। এদিকে সিমি ভুরু নাচিয়ে বলল, আমার 1 দিন বয়স, তোর 6 মাস বয়স, তাহলে কিভাবে মনে আছে তোর? যারা অ্যাটিটিউডের সাথে বলল, আমি বেবি ছিলাম, কিন্তু বড় হয়ে শুনেছি তুই প্রস্রাব করেছিলি ভাইয়ের কোলে, এটা বাস্তব। যারার কথা শুনে আবারও হাসির রোল পড়ল। সিমির এবার লজ্জা লাগলো, যেন মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করলো। সবার হাসাহাসির মধ্যে দ্রুত ভারী জুতোর শব্দ তুলে সিঁড়ি বেয়ে নেমে এলো নিশান, তার সাথে জিহান। নিশান একটা ব্ল্যাক ডায়মন্ড প্যান্ট, কালো শার্ট পরেছে, শার্টের উপরে 2টা বোতাম খোলা, হাতা ফোল্ড করা, চোখ দুটো লাল টুকটুক করছে, কপালে ঘাম জমে আছে, চুলগুলো হালকা এলোমেলো হয়ে আছে। তারা দুজন একসাথে থামলো ড্রয়িং রুমে। সবাই হাসাহাসি বন্ধ করে তাদের দিকে তাকালো। নিশান কাটাক্ষ কণ্ঠে বলে উঠল, মিসেস সেলিনা চৌধুরীকে ধরে আমার টর্চার সেলে নিয়ে চল জিহান। নিজের মাকে নাম ধরে সম্বোধন, সাথে টর্চার সেল, কোথায় সেইটা? এসব শুনে তাজউদ্দিন রেগে গেল। সমস্যা কি তোমার? দিন দিন নাটক দেখতে হচ্ছে শুধু তোমার জন্য। এখন নিজের মাকে কোথায় নিয়ে যাচ্ছ? আর সাহস কি করে হয় নিজের মাকে নাম ধরে ডাকার? নিশান রক্ত চক্ষু নিয়ে নিজের বাবার দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, বারবার ওই মহিলাকে আমার মা বলে দাবি করবেন না আপনি। আমি আমার জন্মধারিণী বলতে শুধু আপনাকে বুঝি। বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না, কোনো কিছুর বাধা না দিয়ে দেখতে থাকেন। বলেই নিশান সোফায় বসে সিমির হাত খপ করে চেপে ধরে তাকে টানতে টানতে নিয়ে গেল। সিমি বলে উঠল, আমাকে কই নিয়ে যাচ্ছেন? নিশান একটা বাক্য বলল, আমাদের বাচ্চাকে যারা খুন করেছে তাদের দেখাতে নিয়ে যাচ্ছি। নিশানের বাক্য সিমির কানে যেতে সে একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কোনো কথা না, মুখটা গম্ভীর করে নিশানের সাথে যেতে লাগলো। এদিকে জিহান তার মামির হাত চেপে ধরতে তাজউদ্দিন এসে বলল, জিহান, তোমার মাথার বুদ্ধি শুদ্ধিও কি লোপ পেয়েছে? কি করছো? জিহানও একই ভঙ্গিতে বলল, লোপ পাইনি বড় মামা, পাপীদের শাস্তি দিচ্ছি। বলেই নিয়ে যেতে নিলেই মেহেরিমা পথ আটকে বলল, কিসের পাপী, কিসের শাস্তি? থাম জিহান, ভুলে যাস না উনি তোর বড় মামি। জিহান নিঃশব্দে হেসে বলল, ভাগ্যিস মামি, মা নয়, সরে দাঁড়ান। এরপর তিহানের দিকে তাকিয়ে বলল, আমার রুমে ল্যাপটপ আছে, ভিডিও ফাইলে ঢুকে দেখবি, প্রথমে একটা ভিডিও আছে, সেইটা প্লে করে সবার সামনে এনে দেখা। বলে জিহান চলে গেল। সবার মুখে একটা প্রশ্ন, কিসের ভিডিও? তিহান দ্রুত উপরে গেল, ল্যাপটপ এনে ড্রয়িং রুমের টি টেবিলের উপর রাখলো। সবার দৃষ্টি তখন ল্যাপটপের স্ক্রিনে। জিহানের বলা মতে তিহান ভিডিও অন করলো। কয়েক সেকেন্ড পরে সবার মুখের ভাবমূর্তি পাল্টে গেল। ধীরে ধীরে সম্পূর্ণ ভিডিও শেষ হলো। ভিডিও শেষ হতে রোজিনা ধপ করে ফ্লোরে বসে পড়লেন। সালাউদ্দিন দ্রুত তাকে ধরল। রোজিনা ফুপিয়ে বলে উঠল, বড় আপা কেন আমার মেয়েটাকে এত কষ্ট দেয়? সে কি দোষ করেছিল? ওই যে ছোট্ট বাচ্চাটা, সে তো নিষ্পাপ, তার উপরেও কেন এত রাগ তার? এতটা জঘন্য হয়ে গেলে না পায়, সইতে পারছি না তো। আপার এই শয়তানি রূপ আমি মেনে নিতে পারছি না। আমার মেয়েটার অবস্থা আজ আপনার জন্য এই রকম।
আল্লাহর গজব পড়বে আপনার উপরে। রোজিনা এক নাগাড়ে কথাগুলো বলে থামলো। সবার মুখে মনে সেলিনার জন্য ঘৃণা। তাজউদ্দিন কোনো কিছু বলার ভাষা পেল না। তবুও সে ভাই আর ভাইয়ের বউয়ের দিকে হাঁটু মুড়ে বসে শান্ত কণ্ঠে বলল, পারলে আমাকে মাফ করে দিস। জানি না কি শয়তান নিয়ে এসেছিলাম নিজের অর্ধাঙ্গিনী হিসাবে, যার জন্য আমার মেয়েটা একদম নিঃস্ব হয়ে গিয়েছে। আমার ছেলেটাও কত কষ্ট বুকে নিয়ে বেড়াচ্ছে। পুরো পরিবার তার জন্য কষ্ট পাচ্ছে। মাফ করিস আমাকে। সালাউদ্দিন ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, ভাইজান তুমি কেন মাফ চাইছো? ভাবি শয়তানি করেছে, আল্লাহ উপর থেকে সব দেখে। এতে তোমার কোনো দোষ নেই। নিজেকে দোষী বলে আমাদের ছোট করবে না। তাজউদ্দিন উঠে দাঁড়ালো। চোখের কোণে আসা পানিটুকু সন্তর্পণে মুছে নিল কেউ দেখার আগে। এদিকে যারা ফুপিয়ে কাঁদছে, সিমরানুকে ধরে আছে। রাত্রি আর অভি বিকালে বাসায় চলে গিয়েছে। সিমরান ছিল। সামিয়াও একপাশে দাঁড়িয়ে কান্না করছে। তাজউদ্দিন জারার কাছে আসলো। মেয়ের মাথায় হাত বুলাতেই যারা কান্না করতে করতে বাবাকে জড়িয়ে ধরল। আব্বু, আমার আম্মু এত নিকৃষ্ট হয়ে গেল কেন? সে তো খুব ভালো ছিল, কিন্তু আমাদের সিমিকে এমন অবস্থা করলো কেন? তার অনাগত সন্তান কেড়ে নিল। এমন কেন হলো আব্বু? তাজউদ্দিন কি বলবে মেয়েকে? এর জবাব তো তার কাছেও নেই। তবু মেয়েকে সান্ত্বনার বাণী ছুড়ে দিলেন, চুপ করো আম্মু, আল্লাহ সব ঠিক করে দেবে। জঙ্গলের ভেতরে মাটির নিচে থাকা টর্চার ছেলে দরজা খুলে নিশান সিমির হাত ধরে ভেতরে প্রবেশ করল। সিমির গা ছমছম করে উঠল। ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখল খাঁচায় থাকা হিংস্র শিয়াল আর কুকুরগুলো ভয়ঙ্করভাবে ডাকছে। সিমি ভয়ে ভয়ে নিশানের হাত খামচে ধরল। নিশান সিমির হাত শক্ত করে ধরে নিচে নেমে আসলো। সবকিছু দেখে সিমি ভয় পেল। নিশানকে আরো শক্তভাবে আঁকড়ে ধরল। সিমির চোখ আটকে যায় রুমের মাঝখানে একটা রমণীকে বন্দি দেখে। হাত দুটো শিকল দিয়ে বাঁধা, পা দুটোতেও শিকল, মুখে কাপড় বাঁধা, সাথে চোখেও। সিমি ভুরু কুচকে তাকিয়ে আছে তার দিকে। এমন সময় সেলিনাকে নিয়ে রুমে প্রবেশ করলো জিহান। সিমি অবাকের ওপর অবাক হচ্ছে, বড় আম্মুকে কেন এখানে আনা হয়েছে? জিহানের নিশানের দিকে তাকাতেই নিশান চোখের ইশারায় কিছু বোঝাতেই জিহান সেলিনাকেও একইভাবে বেঁধে দিল। সেলিনা পাশ ফিরে মহিলাটাকে দেখে আঁতকে উঠল। নিশানের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, নিশান, তুমি শার্লিনকে কেন বন্দি করেছো? ওকে ছেড়ে দাও, যা শাস্তি দেওয়ার আমাকে দাও। সিমি অবাকের ওপর অবাক হচ্ছে। জিহান দরজার কাছে দাঁড়িয়ে আছে। নিশান সিমির হাত ধরে তাকে টেনে একটা চেয়ারে বসালো। সিমি তাকিয়ে আছে সেলিনা আর শার্লিনের দিকে। সেলিনা নিশানের থেকে কোনো উত্তর না পেয়ে আবার একই ভঙ্গিতে বলল, আমি তোমাকে কিছু বলেছি, ওকে ছেড়ে দাও। আমি মেরেছি তোমার সন্তানকে, আমাকে মারো, ওকে যেতে দাও। আমি মেরেছি তোমার সন্তানকে, এই কথাটা যেন ঝংকার তুলল সিমির কানে। সিমির চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অবাক দৃষ্টিতে তার বড় আম্মুর দিকে তাকিয়ে আছে। এর মধ্যে শুনতে পেল নিশানের ধারালো বাণী, তবে স্বীকার করলেন আমার সন্তানকে হত্যা করেছেন নিজ হাতে। আর কি? শার্লিন, ওকে ছেড়ে দেবো ভাবলেন কি করে? যার খুশির কারণ আমার বাচ্চার মৃত্যু, তাকে আমি কিভাবে ছাড়বো বলে আপনার মনে হলো? নিশানের কথা থামতে সেলিনা আবার বলে উঠল, বেশ করেছে, তোর সন্তান মরেছে, আমি অনেক খুশি হয়েছি। কেন জানিস? কারণ আমার চোখের সামনে তুই মিষ্টিকে অন্যের দ্বারা রেপ করিয়ে মেরেছিস, আমাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছিস। আমি সেদিন থেকে ছক্কসে বসে আছি, সুযোগ বুঝে ছক্কা মারবো। তারপর শুনি তোর বউ প্রেগনেন্ট। আমি চাইলে তখনই মারতাম, কিন্তু এইভাবে তিলে তিলে কষ্ট তোদের হতো না, তাই ধীরে ধীরে প্ল্যান সাজাচ্ছিলাম। 5 মাসের বাচ্চাকে মারলাম যখন বাচ্চার প্রতি আকৃষ্ট হচ্ছিল সবাই, আর আমি ছক করতে লাগলাম কিভাবে মারবো। ব্যাস, আমি সফল হলাম। তোদের এইভাবে দেখে আমার শান্তি লাগছে। মিষ্টির আত্মা এখন শান্তি পাবে। সেলিনার কথা শেষ হতেই শোনা গেল ফুপানির আওয়াজ। নিশান পিছে ফিরে দেখল সিমি মুখে হাত চেপে ফুপিয়ে ফুপিয়ে উঠছে। নিশান সেই দিকে আর দেখল না, সোজা হেঁটে নিজের মায়ের সামনে দাঁড়ালো। এতটা নিষ্ঠুর! আমি আপনার গর্ভের সন্তান। ছি, এটা তার পরিচয়? আমার তো ঘৃণা হচ্ছে। জন্ম দিলেই মা হওয়া যায় না, সেটা আপনি বাস্তবে প্রমাণ করে দিলেন। নিশানের কথা শুনে সেলিনা উপহাস করে বলল, মিষ্টির মৃত্যুর পর থেকে আমিও তোকে নিজের সন্তান মনে করি না নিশান।
এত হইচইয়ের মধ্যে শার্লিন অর্ধচেতন থেকে বেরিয়ে এসে চেতনায় আসলো। সবকিছু ঝাপসা। চোখ বন্ধ করে আবার তাকালো। সামনে নিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে শার্লিন বলে উঠল, নিশান বাবা, তুমি এখানে? আমাকে এখানে বাধা হয়েছে কেন? আমি কোথায়? নিশান নিজের প্যান্টের পেছনে গুজে রাখা ছুরিটা বের করে শার্লিনের গলায় চেপে ধরে হিসিয়ে বলল, নিশান বাবা না, নিশান আজরাইল এসে দাঁড়িয়েছে তোর সামনে। নিশানের কথা শুনে শুধু শার্লিন বা সেলিনা নয়, সিমি সহ যেন পুরো কক্ষটাই কেঁপে উঠল। সিমি ভয় পাচ্ছে খুব। নিশান কি করছে? নিশান তার মায়ের দিকে এক পলক তাকিয়ে রুমের পাশে থাকা কুড়ালটা নিয়ে আসলো। সিমি নিশানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কি করতে যাচ্ছে। নিশান শার্লিনের সামনে দাঁড়িয়ে সেলিনার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে কুড়াল উঁচু করে সোজা কোপ বসালো শার্লিনের গলায়। ফজ একটা শব্দ তুলে শার্লিনের মাথাটা গড়িয়ে পড়ল শরীর থেকে। সিমির পায়ের কাছে গিয়ে ঠেকলো। সিমি ভয়ে চিৎকার দিয়ে উঠল। তার চিৎকার এই রুমে আরো ভয়ঙ্কর করে তুলছে। সেলিনা অবাক হয়ে তাকিয়ে আছে নিশানের দিকে। রক্তের ছিটা নিশানের মুখে সহ সেলিনার মুখেও পড়েছে। নিথর হয়ে আছে শার্লিনের মুন্ডবিহীন দেহটা। সেলিনা অবাক হয়ে চেতনা কাটিয়ে নিশানকে বলল, এটা কি করলে তুমি? মেয়েকে যেভাবে মেরেছো সেইভাবে তাকেও মারলে? নিশান বাঁকা হেসে বলল, কষ্ট হচ্ছে আপনার? সত্যি কষ্ট হচ্ছে, তাও এক নারীর জন্য। অথচ এইদিকে নিজের গর্ভে ধরা সন্তানকে নিঃস্ব করলেন। বুক কাঁপলো না? এই একবারও বুক কাঁপলো না আপনার? শেষ কথাটা নিশান একটু জোরেই বলেছে। সেলিনা কেঁপে উঠল। সেলিনা কিছু বলবে তার আগেই নিশান শার্লিনের বাম পাশের বুক বরাবর ছুরি দিয়ে আঘাত করলো। রক্ত গলদ করে বের হয়ে যাচ্ছে। নিশান হাত ঢুকিয়ে একটানে কলিজা ছিঁড়ে আনলো। জিহানের উদ্দেশ্যে বলল, এই কলিজা বাহিরের কুকুরদের দিয়ে খাওয়া, বলেই ছুঁড়ে দিল জিহানের হাতে। সিমি স্তব্ধ হয়ে এইসব দেখছে। নিশান এবার একটা বড় ছুরি এনে শার্লিনের দেহ নিমেষেই টুকরো টুকরো করে দিল। ইতোমধ্যে জিহান উপস্থিত। নিশান আবারও বলল জিহানের উদ্দেশ্যে, এই পিস পিস করে মাংসগুলো আমার পালিত কুকুর শেয়ালদের খেতে দে, আজ তাদের ভোজ। জিহান নিশানের কথা মতো কাজ করলো। সিমি বাকশূন্য। কি হলো? তার সামনে এসব কি হচ্ছে? নিশান এবার ছুরিটা হাতে নিয়ে সেলিনার সামনে দাঁড়ালো। এক হাত দিয়ে ছুরির রক্ত পরিষ্কার করলো। সেলিনা সেটা দেখে বলল, এখন আমার বুকে ছুরি বাঁধাতে আসছিস? দে, ঢুকিয়ে দে ছুরি। নিশান চোখ উঁচিয়ে তাকালো। বড় ছুরিটা এনে ধরলো সে সেলিনার গলায়। আত্মচিৎকার দিয়ে বলল, আমি পাষাণ, তবে আপনার মতো না। আমার সে সাধ্য নেই আপনার বুকে ছুরি বাঁধিয়ে হত্যা করার। আমি নৃশংসভাবে হত্যা করলেও আপনাকে ক্ষতবিক্ষত করে মেরে দাফন দেওয়ার মতো শক্তি আমার নেই। আমার গায়ে সব থেকে বড় কলঙ্ক আপনি মা। আপনার গর্ভে আমি জন্ম নিয়েছিলাম। নিশানের কথা থামতেই হঠাৎ কি হলো বাচ্চারা?